ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম যে যেখানে আমাকে পাচ্ছ, কমেন্টে, টেক্সটে জাস্ট আমাকে রিকোয়েস্ট করতেছো আয়নাঘর নিয়ে কথা বলতে। এটা খুবই ডেঞ্জারাস একটা জিনিস। মানে এটা দেখার পর থেকে আমার লিটারেলি চোখের ঘুম হারাম হয়ে গেছে। মানে আমি ঘুমের ভিতরে আটকাই উঠতেছি জিনিসটা দেখে। বাট এই টপিক নিয়ে আমি একদমই কথা বলবো না। তার ভিতরে আমি তোমাদের সাথে মনে হয় না শেয়ার করছি, মানে এটা কয়েক বছর আগেরই কথা। ডিবি অফিস থেকে তো আমাকে থ্রেটই দিছিল যে আমি যেন কোনো প্রোডাক্টের ব্যাড রিভিউই না দিই, বিকজ আমার কাছে কোনো সার্টিফিকেট নাই কোনো প্রোডাক্টের ব্যাড রিভিউ দেওয়ার। যেখানে আমি তাদেরকে বলছি যে পৃথিবীর কারোই কোনো সার্টিফিকেট নাই কোনো প্রোডাক্টের ব্যাড রিভিউ দেওয়ার। প্রত্যেকটা ভোক্তার অধিকার কোনো প্রোডাক্ট ভালো না লাগলে সেটাকে ভালো না বলার। সেখানে আমাকে তারা বলছিল যে আমরা কিন্তু আপনাকে চোখে চোখে রাখবো। আবার বলছিল এই ওনার ইউটিউবের আইডিটা নিয়ে রাখেন তো, যখনই কোনো প্রোডাক্টের ব্যাড রিভিউ দিবে জাস্ট ওনাকে ধরে নিয়ে আসবেন। মানে লিটারেলি আমার সাথে ওনারা এরকম বিহেভ করছে। এখন যখন এরকম সিচুয়েশন হয়েছে তোমাদের সাথে শেয়ার করলাম, এরপরও সাহস নিয়ে আমি নিব কি নিব না আপলোড দেই মাঝে মাঝে। সো এই হচ্ছে আমাদের দেশের সিচুয়েশন। মানে কেউ যদি একটু প্রোডাক্টের ব্যাড রিভিউ দেয় তাদেরকেও ডিবি অফিস ধরে নিয়ে যায়। সো সেখানে আয়নাঘর নিয়ে কথা বলার জন্য এখনও আমরা কতটা সেফ আমি জানি না। সো এই বিষয়ে আমি কথা না বলি। হ্যালো আপুরা, হ্যালো ভাইয়ারা, সবাই কেমন আছো? আজকে আবার আমি চলে আসলাম 12 প্যাচাল উইথ অননার নতুন একটা এপিসোড নিয়ে। আজকের এই 12 প্যাচাল নতুন একটা বাংলাদেশের নতুন অধ্যায়ের সাক্ষী হতে চলেছে। আশা করছি যা হবে ভালোর জন্যই হবে। আর এই নতুন বাংলাদেশ আমাদেরকে উপহার দেওয়ার জন্য পুরো কৃতিত্বই হচ্ছে আমাদের দেশের স্টুডেন্টদের। আমাদের জেনারেশন যা করে দেখাতে পারেনি তা তোমরা করে দেখাতে পেরেছো। এটার জন্য আমরা তোমাদের কাছে অনেক অনেক কৃতজ্ঞ। এটা নিয়ে আমি কথা বলতে চাই, যারা আমার 12 প্যাচাল দেখছো শুনছো, তোমাদের আশেপাশের যারা প্রতিবেশীরা আছে মাইনরিটিস হয়ে থাকে অবশ্যই তাকে প্রোটেক্ট করতে সাহায্য করবে। এখন আমরা সবাই কিন্তু একটা আস্ত বড় পরিবার। আমরাই যদি আমাদেরকে সাহায্য না করি তাহলে আমাদেরকে কে সাহায্য করবে? আর রাইট নাও অনেক একটা খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। মানে যতক্ষণ পর্যন্ত পুলিশরা আবার নিজেদের কাজে না ফেরত আসতেছে, আমি আমার আপুদেরকে বলবো নিজেদেরকে সেফ রাখার চেষ্টা করবে। এখন যতটা বাইরে কম বের হওয়া যায় আমি মনে করি ততটাই ভালো। এখন যাদের কাজ আছে তাদেরকে তো বের হতেই হবে। এরপরও আমি বলবো নিজের সেফটিটা ফার্স্ট চেষ্টা করবে। মানে অনেক কাজ না থাকলে বাইরে না যাওয়ার, এটা আমি মনে করলাম আমার পক্ষ থেকে তোমাদেরকে জানানো। ভবিষ্যৎ সরকার নিয়ে আমি অনেক আশাবাদী। আমি আশা করব তারা আইনি ব্যবস্থাও আরও আগের থেকে অনেক সুষ্ঠু করবে। যেমন ধরো আমার মতো যারা এরকম অনেক ঝামেলার মধ্যে দিয়ে যাচ্ছে, যাদের বাবা নাই, বড় ভাই নাই, মানে যাদের বেনিফিটস নেওয়ার জন্য অনেক মানুষরা বসে থাকে। সেটা হতে পারে বাইরের মানুষ, হতে পারে তারা রিলেটিভস। আমি জানি যারা আমার মতো সিচুয়েশনে আছো তারা খুব ভালো মতো বুঝতে পারতেছে আমি কী মিন করতেছি। ভবিষ্যতে যেন এরকম করার কেউ চেষ্টা না করে, আর যদিও কেউ করার চেষ্টা করে আইন যেন তাদের পক্ষেই থাকে যারা ন্যায়ের পথে আছে। আমি এটাই আশা করব। সো এই ছিল আমার মনের কিছু কথা যেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করতে চেয়েছিলাম। তো চলো দেরি না করে শুরু করে দিই আজকের 12 প্যাচাল। আজকে এমন একটা ক্লেমাক্স নিয়ে তোমাদের সাথে কথা বলতে যাচ্ছি যেটা এক্সট্রিমলি সেন্সিটিভ অ্যাকনি প্রোন স্কিন এবং ড্রাই স্কিনের জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট একটা ক্লেমাক্স। হেমেশ ব্র্যান্ডের পিঙ্ক ক্লেমাক্স। দেখবে যাদের এক্সট্রিম লেভেলে সেন্সিটিভ স্কিন হয় তারা চাইলেই ক্লেমাক্স ব্যবহার করতে পারে না। দেখা যায় এক্সেসিভ ড্রাইনেসের জন্য তাদের স্কিন আরও ইরিটেট হয়ে যায়। আবার যাদের স্কিন অনেক ড্রাই, ডিহাইড্রেট, স্কিনে পিম্পল থাকা সত্ত্বেও, ব্ল্যাকেট হোয়াইটেড থাকা সত্ত্বেও তারা ক্লেমাক্স ব্যবহার করতে পারে না। কারণ যখন তারা ক্লেমাক্স ব্যবহার করে তাদের স্কিন আরও ড্রাই হয়ে তাদের স্কিন আরও রাফ, আরও প্যাচেস হয়ে যায় স্কিনে। তো তারা চাইলে কিন্তু এই পিঙ্ক ক্লেমাক্সটা ব্যবহার করতে পারো, কারণ কোলিন ক্লেমাক্স খুবই হাইড্রেটিং হয়ে থাকে। কোলিন ক্লে হচ্ছে এমন টাইপের একটা ক্লে যেটা তোমার স্কিনটাকে ডিপলি ক্লিন করবে, বাট কোনো ধরনের ডিহাইড্রেশন দেওয়া ছাড়া। অনেক সময় যদি এরকম হয় যে আমার স্কিন অনেক ডিহাইড্রেট হয়ে গেছে আমি অসুস্থ থাকার কারণে অথবা পানি না খাওয়ার কারণে,
সো সেই সময় যদি আমার স্কিন অনেক পিম্পলস অথবা ব্ল্যাক হেড হোয়াইট হেডসের প্রবলেম দেখা দেয়, সে সময় আমি এই পিঙ্ক ক্লে মাস্কটা ব্যবহার করি। তোমার স্কিনটাকে ডিপ ক্লিন করার সাথে সাথে এটা তোমার স্কিনটাকে কিন্তু নারিশিং করতে সাহায্য করে এবং সামহাও এটা তোমার স্কিন টেক্সচার আস্তে আস্তে ইমপ্রুভ করতে সাহায্য করে। এটা নর্মালি ব্যবহার করার নিয়ম হচ্ছে ফেস ওয়াশ দিয়ে তুমি প্রথমে মুখটাকে ধুয়ে নিবে, এরপরে ক্লে মাস্কটা লাগিয়ে তুমি একটু ওয়েট করবে, যখন দেখবে এটা ড্রাই হয়ে আসতেছে তারপরে হালকা কুসুম গরম পানি দিয়ে তোমার মুখটাকে ধুয়ে তোমার পছন্দের টোনার, সেরাম, ময়শ্চারাইজার লাগিয়ে ফেলবে। তোমরা চাইলে সপ্তাহে এই ক্লে মাস্কটা একবার কিংবা 2বার ব্যবহার করতে পারো। এই ক্লে মাস্কটা আমি বিশেষ করে ব্যবহার করি যেদিন আমি সারাদিন বাইরে অনেক রোদে ঘোরাঘুরি করি, দ্বিতীয়ত হচ্ছে যেদিন আমি বেশি হেভি মেকআপ করে ফেলি, তৃতীয়ত হচ্ছে আমার পিরিয়ডের ডেটগুলোতে, কারণ আমি জানি এই সময় আমার স্কিনে পিম্পলস হবেই হবে। এই কারণে এই দিনগুলোতে আমি অলওয়েজ ক্লে মাস্ক ব্যবহার করি। আর আমি যেভাবে ব্যবহার করি, ডাবল ক্লিনজিং করার পর ট্রিপল ক্লিনজিংয়ের সময় আমি ক্লে মাস্ক ব্যবহার করি। এর রিজন, যদি আমার স্কিনে ডাবল ক্লিনজিং করার পরও কিছু থাকে, সেই এক্সেস ময়লাটা এই ক্লে মাস্কটা নিয়ে চলে যাবে। সো আমি যেটা করি, ক্লে মাস্কটা লাগানোর পর কিছুক্ষণ ওয়েট করি, এরপর হালকা কুসুম গরম পানি দিয়ে মুখটাকে আমি ধুয়ে ফেলি। এটা অল টাইপ স্কিনের আপু অ্যান্ড ভাইয়ারা চাইলে ব্যবহার করতে পারবে, বাট যাদের স্কিন এক্সট্রিমলি সেন্সিটিভ এবং যাদের ড্রাই স্কিন তাদের জন্য এটা আমি হাইলি রেকমেন্ড করব। এখানে রয়েছে 7% ক্যালামাইন, যেটা তোমার হচ্ছে স্কিনের কিন্তু ইরিটেশন দূর করতে সাহায্য করবে, পিম্পলসের যে ব্যাকটেরিয়া আছে সেটাকে কন্ট্রোল করতে সাহায্য করবে। এবং এখানে রয়েছে 7% জিঙ্ক অক্সাইড। জিঙ্কও কিন্তু হচ্ছে অ্যাকনির ব্যাকটেরিয়া মারতে সাহায্য করে এবং স্কিনে তোমার যদি ট্যান থাকে সেটাকেও রিমুভ করতে সাহায্য করবে। সো এই প্রোডাক্টটা তোমরা পেয়ে যাচ্ছ স্কিন আর্টিস্ট্রি পেজে। স্কিন আর্টিস্ট্রি পেজের যাবতীয় ইনফরমেশন আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। সো হ্যাশট্যাগ সেলফ প্রমোশন ডান। তো চলো দেরি না করে শুরু করে দিই আজকের 12 প্যাঁচা। আজকে তোমাদের সাথে 2টা স্টোরি শেয়ার করতে যাচ্ছি। একটা তো এখন শ্যুট করতেছি, আর একটা 1 মাস আগেই শ্যুট করে রেখেছিলাম। এপিসোড নাম্বার 53। ওই দিনই 2টা গল্প একসাথে শ্যুট করেছিলাম, তো একসাথে সেদিন আর আপলোড দিতে পারি নাই। অর্ধেকটা গল্প আমার কাছে রয়ে গিয়েছিল। সো এই শর্ট গল্পটার কোথায় জোড়া লাগাবো বুঝতে পারছিলাম না। সো আজকের গল্পটা বেশি একটা বড় হবে না। সো ভাবলাম এই 2টা গল্পকে জোড়া দিয়ে একটা বড় 12 প্যাচাল তৈরি করে আজকে আপলোড করব। সো এখন যে গল্পটা তোমাদেরকে শোনাতে যাচ্ছি, এটা জাপানের একটা স্টোরি। আর আজকের গল্পটার রিকোয়েস্ট করছে স্নিগ্ধ। ওর কাছে এটা অনেক ইন্টারেস্টিং লেগেছে, আমাকে বলেছে যেন এটা আমি 12 প্যাচালে তোমাদের সাথে শেয়ার করি। সো এটা ঘটে গেছে 2000 সালে ডিসেম্বর মাসের 30 তারিখে। আর এটা ঘটে গেছে জাপানের সাতাগায়া নামের একটি প্রভিন্সে। সাতাগায়া, হোপফুলি ঠিক মতো আমি উচ্চারণ করেছি। আর যে ফ্যামিলির সাথে ঘটনাটা ঘটেছে, এই ফ্যামিলির নাম হচ্ছে মিয়াজাওয়া ফ্যামিলি। বাই দ্য ওয়ে, আমি সব কিছু লিখে রেখেছি কজ জাপানের নামগুলা আমার পক্ষে মনে রাখা পসিবল না। সো মিয়াজাওয়া ফ্যামিলিতে 4 জন ফ্যামিলি মেম্বার ছিল। বাবার নাম হচ্ছে মিকো, তিনি ব্রিটিশ একটি ফার্মে তখন কর্মরত অবস্থায় ছিলেন। মায়ের নাম হচ্ছে ইয়োসুকো, তিনি একজন টিচার ছিলেন। প্রথম সন্তান মেয়ে, যার নাম মিনা, তখন তার বয়স ছিল 8 বছর, তখন সে ক্লাস 2-এ পড়তো। এবং তাদের দ্বিতীয় সন্তান ছেলে, যার নাম রে, ওই মুহূর্তে তার বয়স 6 ছিল। তার কথা বলাতে একটু প্রবলেম ছিল, সেই মুহূর্তে তার জন্য স্পিচ থেরাপি চলছিল, যেটা নিয়ে ওই মুহূর্তে মিকো এবং ইউজুকো একটু প্রবলেমের ভিতরে ছিল। মানে তার জন্য একটা ভালো স্পিচ থেরাপির টিচার তারা খুঁজতেছিল। মিকো সাতাগায়াতে যে বাসায় থাকতো, সেই বাসার একটা পিকচার আমি পাশ থেকে দিয়ে দিব। পিকচারটা দেখলেই বুঝতে পারবে। 2000 সাল অনুযায়ী তারা অনেক বড় একটা বাসায় থাকতো। এটা ট্রিপ্লেক্স একটা বাসা, মানে 3 স্টোরি বিল্ডিং। বাসাটা বাইরে থেকে দেখতে অনেক বড় মনে হলেও ভিতর থেকে কিন্তু খুব একটা বড় ছিল না। এর রিজন, এই বাসার মাঝখান দিয়ে কিন্তু একটা বড় ওয়াল দেওয়া ছিল, মানে উপর থেকে নিচ পর্যন্ত একটা ওয়াল। এর রিজন, একই বাসায় 2টা ফ্যামিলি বসবাস করতো, মিকোর বাবা মা এবং মিকোর নিজের ফ্যামিলি। এর মানে মিনার দাদা দাদি এবং মিনার বাবা মা ওয়ালের এ পাশে এবং এ পাশে বসবাস করতো। তারা আলাদা করে গেট বানায় নিছে, এটাই ভালো, প্রাইভেসি মেনটেন করতো তারা। তোমরা তোমাদের মতো থাকবো, আমরা আমাদের মতো থাকবো, এইভাবে তারা বসে। সাতাগায়া প্রভিন্সের এই স্পেসিফিক এরিয়াতে মিয়াজাওয়া ফ্যামিলি মুভ করে 1990 সালে। তখনকার সময় এই জায়গাটা ছিল একটা পশ এরিয়া, মানে একটা বলতে পারো রেসিডেন্সিয়াল এরিয়া। তখনকার সময় মানে 1990 সালে, মানে এখানে প্রায় 200টা ফ্যামিলি বসবাস করতো। এই বাসার আশেপাশে অনেক বড় একটা পার্ক ছিল, বাচ্চাদের জন্য অনেক সুন্দর একটা খেলার জায়গা ছিল। তো সব কিছু মিলে অনেক সুন্দর একটা এরিয়া এখানে গড়ে উঠেছিল। বাট বর্তমানে, 2000 সালের টাইম লাইনের কথা বলতেছি,
2000 সালে এসে মিয়াজাওয়া ফ্যামিলি সহ আর মাত্র 4টা কি 5টা ফ্যামিলি লেফট ছিল, বাকি সবাই এই এরিয়া ছেড়ে চলে গেছে। এর রিজন এই যে পার্কের কথা বলছিলাম, কিছু দিনের ভিতরে এই পার্কটা ভেঙে ফেলা হবে। সো যে কারণে সবাই এই জায়গাটা ছেড়ে চলে যাচ্ছে, কজ এই জায়গাটার আগের মতো থাকার অবস্থায় নাই, আশপাশে ভাঙ্গাভাঙ্গির কাজ চলতেছে। তো সবাই মনে করে যে এই জায়গাটার আগের মতো সিকিউর না। যেহেতু এখানে আর আগের মতো রেসিডেন্সিয়াল এলাকা নাই, এখন ওরকম সিকিউরিটিও নাই, এই এরিয়াটা একটা বলতে পারো কাইন্ড অফ বাজে ছেলেদের আড্ডাখানা হয়ে গেছে। যখনই সন্ধ্যা হয়ে যায় বাজে ছেলেরা বাইক চালায় চলে আসে এই পার্কিং এরিয়াতে, নেশা করে, জোরে জোরে বাইক চালায়, স্কেটবোর্ড খেলে, যা ইচ্ছা তাই করে, অনেক জোরে জোরে আওয়াজ করে। এতে যে কয়েকজন ফ্যামিলি মেম্বাররা আছে ওদের অনেক ডিস্টার্ব হয়, রাত্রে ঘুমাইতে পারে না, কজ ওরা ড্রিঙ্কস করতেছে, পার্টি করতেছে, আওয়াজ করতেছে। তো মিকো এই জিনিসটাতে মাঝে মাঝে অনেক বিরক্ত হতো, ওনার যেহেতু এখানে বাচ্চারা আসছে, সো ওর বাচ্চারা ঘুমাইতে পারে না। মাঝে মাঝে এরকম হতো যে মিকো আর সহ্য করতে না পেরে ওর টেম্পার হারাই ফেলতো, বাসা থেকে বের হয়ে যে টিনেজারদের সাথে চিল্লাচিল্লি করতো যে তোমরা এখান থেকে যাও, এখানে ফ্যামিলিরা থাকে, এখনও বাচ্চারা ঘুমাইতেছে, এখানে ডিস্টার্ব করবা না। সো সব কিছু নিয়ে মিকো এর ভিতরে অনেক ডিস্টার্ব থাকতো। আর এর ভিতরে মিকো ডিসাইডও করে ফেলেছিল যে ও এর ভিতরে বাসা মুভ করে ফেলবে, কজ ওর বাচ্চারা বড় হচ্ছে, ওদের একটা ভালো পরিবেশ দরকার বড় হওয়ার জন্য। বাট মিকো যে জিনিসটা নিয়ে অনেক হেজিটেট ফিল করতেছিল সেটা হচ্ছে ওর প্যারেন্টসের সাথে ওর বাচ্চাদের একটা ভালো বন্ডিং আছে, এত দ্রুত বাচ্চাদেরকে ওর দাদা দাদি থেকে আলাদা করতে চাচ্ছিল না। আর দ্বিতীয়ত ফাইনালি ওর বাচ্চার জন্য একটা স্পিচ থেরাপির ডাক্তার ওর টিচার যেটাই বলো সেটাকে খুঁজে পেয়েছিল, যার সাথে ওর বাচ্চা বন্ডিং করতে পেরেছে। সো এখন যখন একজনকে পেয়ে গেছে, এখান থেকে তার বাচ্চাকে তারা সরাতে চাচ্ছিল না। তো ওরা যেটা চিন্তা করতে থাকে, আচ্ছা ঠিক আছে আর কয়েক মাস থাকি, বাচ্চার জন্য আরেকজনকে পাই, দেন এখান থেকে আমরা মুভ করব। সো যে কারণে ওরা জাস্ট পুশ করতেছিল, আর এখানে কষ্ট করে হলেও কয়দিন ধরে থাকতেছিল। 2000 সালের 30শে ডিসেম্বর ফুল মিয়াজাওয়া ফ্যামিলি, মিকোর বাবা মা এবং মিকোর পার্সোনাল ফ্যামিলি, মানে তার ওয়াইফ, তার বাচ্চা কাচ্চা সবাই মিলে 30শে ডিসেম্বর সন্ধ্যা 6টা থেকে 6:30টার দিকে তারা সবাই মিলে তাদের বাসার পাশে যে শপিং মলটা আছে সেখানে সবাই মিলে শপিং করতে যায় এবং 7টা থেকে 7:30টার ভিতরে তারা তাদের বাসায় ফেরত আসে। আরেকটা জিনিস তোমাদের সাথে শেয়ার করা হয়নি, সেটা হচ্ছে যেহেতু পুরো বাসাটার মাঝখানে একদম দেয়াল দেওয়া, চাইলেও কেউ কারো বাসায় আসতে পারবে না, মানে মেন গেট খুলে আরেকজনের বাসায় যদি আরেকজন না আসে, তাই ওরা যোগাযোগ করার জন্য ইন্টারকম ব্যবহার করে। তো যদি কোনো কিছু প্রয়োজন হয় একজন আরেকজনকে ইন্টারকমে কল করে যে তুমি এদিকে আসো, সেদিকে আসো, এরকম টাইপের ওদের বাসায় ব্যবস্থা রয়েছে ফোন কলের। তো রাত 7:30টার দিকে মিনার দাদি মিকোর মা মিনাকে কল করে বলে যে তুমি আমার বাসায় আসো, চলো আমরা একসাথে টিভি দেখি, যেহেতু এটা নিউ ইয়ার ইভ। মিনা তার দাদুর সাথে এসে রাত্রেবেলা একসাথে টিভি দেখে। পরবর্তীতে কি হয় সেটা জানা যায় না, বাট রাত 10:30টার দিকে ওদের বাসার পাশ দিয়ে একজন হেঁটে যাচ্ছিলেন, তিনি পরবর্তীতে যেটা সাক্ষী দেন যে মিকোর বাসার সাইড থেকে অনেক চিল্লাচিল্লির আওয়াজ আসতেছিল, যেটা শুনে মনে হচ্ছিল মিকো এবং মিকোর ওয়াইফ সে রাত্রেবেলা অনেক ঝগড়া করতেছিল। তো ঘটনা যেটা ঘটে 2000 সালের 31শে ডিসেম্বর সকাল 10টা থেকে 10:30 হবে, মিকোর মা কোনো একটা কাজে মিকোদেরকে কল দেয়। যেহেতু ওয়ালের ওই সাইডেই হচ্ছে তাদের ল্যান্ডলাইন, তো কল দিলে তো ওরাই শুনতে পায় যে ওইদিকে কলটা বাজতেছে। তো কয়েকবার কল দেওয়ার ট্রাই করে দেখে যে ওইদিকে কলটা ঢুকতেছে না। যেহেতু ঘরের 2টা ছোটো বাচ্চা আছে, তো মিকোর মার কাছে মনে হতে থাকে যে মেবি বাচ্চারা আবার লাইনে তার খুলে ফেলছে, মেবি এটা ওদের জন্য খুবই কমন, যেহেতু ঘরে 2টা বাচ্চা আছে, ওদের কাছে আরেকটা এক্সট্রা কি অলওয়েজ থাকে ওদের ঘরে যাওয়ার, মানে তার নিজের ছেলের ঘরে যাওয়ার। তো উনি চিন্তা করেন আচ্ছা ঠিক আছে ওদের ঘরে লকটা খুলে যেয়ে দেখি ওরা আদৌ ঘুম থেকে উঠছে কি না, কজ নিউ ইয়ার ইভ, ঘরে অনেক কাজ রয়েছে, ওদের বাসায় মেহমান আসবে, রান্না বান্নার কাজ বাকি আছে। তো উনি এসব চিন্তা করতে করতে ওনার ছেলের ঘরের মেন গেটের দরজার তালাটা খুলে মিকো, ইউসুকো সবাইকে ডাকতে ডাকতে ঘরের ভিতরে যেয়ে দেখেন। রুমের ভিতরে ঢুকে উনি যেটা দেখেন, ওনার ছেলের ফুল ফ্যামিলি মার্ডার হয়েছে। মিকোর মা একদম জড়বস্তুর মতো দাঁড়ায় আছে, মানে উনি কি দেখতেছেন উনি বিশ্বাস করতে পারতেছে না, মানে এটা ওনার ছেলের বাসা। তো বাসা লিটারেলি রক্তাক্ত অবস্থায় পড়ে আছে, লিটারেলি একটা ক্রাইম সিন। মিকোর মা এক মুহূর্ত দেরি না করে ইমিডিয়েটলি পুলিশকে কল করেন। পরবর্তীতে পুলিশরা এসে যেটা জানায়, মৃতদেহ দেখে যেটা বোঝা যাচ্ছে যে
তাদেরকে মার্ডার কয়েক ঘন্টা আগেই করা হয়েছে। আর পুরো বাসা ইনভেস্টিগেট করে যেটা বোঝা যায় যে তাদের দ্বিতীয় তলার যে বাথরুমটা আছে সেই বাথরুমের যে স্লাইড জানালাটা আছে সেটা দিয়েই মার্ডারার বাসায় এন্ট্রি করেছে। ওই জানালাটার পাশে একটা গাছ ছিল, ওনারা চিন্তা করতেছেন যে মেবি ওই গাছটা বেয়ে ওরা জানালাটাকে খুলেছে, এরপর সেটা দিয়েই বাসার ভিতরে এন্ট্রি করেছে। যেই বাথরুমের স্লাইড জানালা খুলে খুনি বাসার ভিতরে এন্ট্রি করে, এই বাথরুমটা যেই রুমের সাথে অ্যাটাচ করা এটা হচ্ছে রের পার্সোনাল বেডরুম। আর যে সময় খুনি এন্ট্রি করেছিল ওই সময় অলরেডি রে ঘুমন্ত অবস্থায় ছিল, আর ঘুমন্ত অবস্থাতেই খুনি তাকে গলা টিপে হত্যা করে। একটা মানুষকে গলা টিপে হত্যা করার জন্য অ্যাটলিস্ট 10 থেকে 15 মিনিট সময় লাগে, এবং অবশ্যই বাচ্চাটা নিশ্চয়ই বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা করেছে, হাত পা ছোটাছুটি করেছে এবং সেখান থেকে অনেক সাউন্ড ক্রিয়েট হয়েছে। আর মিকোর মা যেটা জানায় যে তার ছেলে রাত জেগে কম্পিউটারে অনেক কাজ করতো, তো যখন সে ছটফট করেছে, হাত পা ছোড়াছুড়ি করেছে, সেখান থেকে তো একটা সাউন্ড ক্রিয়েট হয়েছে। রাত্রেবেলা তো সব জায়গা অনেক নিস্তব্ধ থাকে, আওয়াজ আরও স্পষ্ট শোনা যায়। তো মিকো আওয়াজ শুনে হয়তো বা দেখতে গিয়েছে তার ছেলের রুম থেকে কী টাইপের সাউন্ড ক্রিয়েট হচ্ছে। সে যে যখন দেখেছে তার ছেলেকে কেউ মারার চেষ্টা করতেছে, হয়তো বা সেখানেই মিকোর সাথে খুনির একটা হাতাহাতি লড়াই শুরু হয়। লড়াইয়ের একটা পর্যায়ে খুনি তার গায়ে ছুরি দিয়ে কয়েকটা স্ট্যাব করে, এবং শুধু তার বুকে মুখে স্ট্যাব করেছে তা না, একটা পর্যায়ে তার মাথার ভিতরেও কয়েকটা জায়গায় খুনি স্ট্যাব করে। মানে তার মরদেহ দেখে যেটা বোঝা যায় যে মিকো তার মৃত্যুর শেষ মুহূর্ত পর্যন্ত তার সন্তানকে বাঁচানোর চেষ্টা করেছে, বাট আলটিমেটলি সে পারে নাই। সেই হত্যাকারী তার সন্তানকেও খুন করেছে, তাকেও খুন করেছে। আর এই ক্রাইম সিন থেকে মিকোর ব্লাডের আশেপাশে অন্য আরেকজনের ব্লাডের এভিডেন্সও পাওয়া যায়। আর এটা দেখে পুলিশরা সাসপেক্ট করতে থাকে যে মেবি এই ব্লাডটা নিশ্চয়ই হচ্ছে মার্ডারারের, হতে পারে মিকো আর তার ভিতরে নিশ্চয়ই হস্তধস্তি হচ্ছিল যখন মেবি তারও হাত পার কোনো একটা অংশ কেটে গেছে। যেই নাইফটা দিয়ে মিকোকে খুন করা হয়েছে সেই নাইফের অর্ধ অংশ এই ঘরের ভিতরে খুঁজে পাওয়া যায়। তার মানে বুঝতেই পারছো কী ধরনের একটা হাতাহাতি লড়াই মিকো এবং সেই মার্ডারারের ভিতরে হয়েছিল, যে একটা পর্যায়ে সেই নাইফটা ভেঙে পর্যন্ত গিয়েছিল। মিকোর লাশটা কিন্তু পাওয়া যায় সিঁড়ির কাছে, সেটা দেখে পুলিশরা যেটা চিন্তা করতে থাকে মেবি মার্ডারার তাকে মারতে মারতে একটা পর্যায়ে এমনভাবে লাথি মারে যে সে গড়িয়ে গড়িয়ে 2 তলা থেকে 1 তলায় পড়ে যায়। তো যখন মার্ডারারের একটা ছুরি ভেঙে যায়, উনি 1 তলায় নেমে কিচেনে এসে নতুন ছুরি খুঁজতে থাকেন, কজ তাকে অন্য মানুষকে খুন করার জন্য তার আরেকটা ছুরির প্রয়োজন। ওই মুহূর্তে ইউসুকো মিনাকে নিয়ে 3 তলাতে ঘুমাচ্ছিল। মেবি যে কারণে 2 তলাতে কী হচ্ছিল ওরা হয়তো বা এত রাতে টের পায় নাই, হু নোজ কী হয়েছিল। 1 তলাতে এসে মার্ডারার একটা নতুন ছুরি খুঁজে 3 তলাতে যেয়ে তাদেরকে খুন করে। পরবর্তীতে ইউসুকোর বডি অটোপসি করার পরেও দেখা যায় এখানেও অনেক ডিফেন্সের চিহ্ন রয়েছে। সেও বাঁচার অনেক আপ্রাণ চেষ্টা করেছে, সেও তার মেয়েকে অনেক বাঁচানোর চেষ্টা করেছে, বাট সেও পারে নাই। সো পুরো ফ্যামিলির অটোপসি করার পর পুলিশরা যেটা জানায় যে যত ফোর্সে তাদেরকে মারা হয়েছে এবং প্রত্যেকটা খুনের টাইমিংয়ের যত কম ডিস্টেন্স, সেটা দেখে তারা যেটা রিয়েলাইজ করতে পারে যে এখানে এসেছে তাদেরকে খুন করতে, তার মূল লক্ষ্য ছিল শুধু তাদেরকে খুন করা, মানে চুরি ডাকাতি করা না, এখান থেকে কোনো কিছু চুরি করে নিয়ে যাওয়া না। পুলিশরা আরও জানান যে এই কাজটা করেছে মেবি তার এই ফ্যামিলির প্রতি প্রচণ্ড রাগ এবং গ্রাজেস ছিল, যে কারণ সেই কাজটা করেছে, এবং তার মানে ধরা পড়ে যাওয়া নিয়ে কোনো ভয়ভীতি ছিল না, কারণ যে এই কাজটা করেছে তার ব্লাড অনেকক্ষণ ধরে এখানে শুকনো অবস্থায় পড়ে আছে, তার মানে তার হাত অথবা পা যেখানেই ক্ষতটা হয়েছে এই ক্ষতটা নিয়ে সে এই বাসায় অনেকক্ষণ ধরে ঘোরাঘুরি করেছে, মানে তার এখান থেকে চলে যাওয়ার কোনো ইচ্ছাও ছিল না, মানে সে এখানে অনেকক্ষণ টাইম স্পেন্ড পর্যন্ত করেছে। মানে একটা আছে না যে আমি খুন করছি, আমার এখান থেকে চলে যেতে হবে,
এখানে আমি বেশিক্ষণ সময় কাটাতে পারবো না, তার ভিতরে এই ভীতিটা পর্যন্ত কাজ করতেছিল না। আজ পর্যন্ত তোমাদের সাথে যতগুলো ট্রু ক্রাইম বেস স্টোরি শেয়ার করেছি, এটা সবগুলো থেকে যেরকম আলাদা ততটাই ডিস্টার্বিং। কারণ ট্রু ক্রাইম বেস স্টোরিতে আমরা কী শুনি, যে যখন একটা ক্রাইম সিন হয়, পুলিশ সেই জায়গাটাতে আসে, পুরো জায়গাটাকে ব্লক করে দেয়, ক্রাইম সিনের জায়গাটা থেকে তারা এভিডেন্স সার্চ করে বের করে। ধরো এই ক্লিপটা ক্রাইম সিন থেকে পুলিশ জোগাড় করলো, এরপরে এটাকে ল্যাব টেস্ট করতে দেয় যে মার্ডারের ফিঙ্গারপ্রিন্ট এখান থেকে পাওয়া যায় কি না। এই ফিঙ্গারপ্রিন্ট থেকে সাসপেক্টকে তারা খুঁজে বের করার চেষ্টা করবে, রাইট? বাট এই ক্রাইম সিন থেকে পুলিশ কি জোগাড় করতে পেরেছে জানো? মার্ডারার তার ইউজ করা কাপড় চুপড় সব কিছু খুলে রেখে চলে গেছে। কতটা বলজি হলে একটা মার্ডারার এই কাজ করতে পারে? মানে আজ পর্যন্ত যত ট্রু ক্রাইম বেস স্টোরি তোমাদেরকে শুনিয়েছি, অলওয়েজ মার্ডারাররা যেটা করে, যে একটা চুলও যেন এভিডেন্স সেখানে না থাকে, এবং যে অস্ত্র দিয়ে, নাইফ দিয়ে সে খুন করেছে সবাইকে, সেটাও সে রেখে গেছে। আর এই ক্রাইম সিনে মার্ডারার তার পুরো পোশাক আশাক খুলে রেখে চলে গেছে। এখন হু নোজ সে কাপড় ছাড়া বের হয়েছে নাকি ভিকটিমের কাপড় পরে এখান থেকে বের হয়েছে। যেহেতু এই মার্ডারার বাসার কিচেন নাইফ দিয়ে সবাইকে খুন করতেছিল, তো ব্যাক টু ব্যাক সবাইকে যদি সে একটা নাইফ দিয়ে খুন করতে থাকে, এটা রক্তাক্ত হয়ে গেলে তো এটা পিচ্ছিল হয়ে যেতে পারে। তো সবাই ওভেন থেকে খাবার বের করার জন্য হ্যাঙ্কারচিপ ব্যবহার করে না, আমরা যেটাকে লুসনি বলি, অথবা মোটা টাইপের ক্লথ বলি, যেটা দিয়ে ওভেন থেকে খাবার বের করি। সো সেই কাপড় দিয়ে প্রথমে এই নাইফটার হ্যান্ডেলটাকে মোড়ায় এবং এরপরে এই ওয়েপেনটাকে ইউজ করে সবাইকে খুন করার জন্য। তো পুলিশ এটা দেখে যেটা বলে, সে অ্যাকচুয়ালি আগে থেকে মেন্টালি প্রস্তুত ছিল সবাইকে খুন করার জন্য। ইমিডিয়েটলি কারো মাথায় এটা আসবে না যে আমার হাতটা হয়তো বা পিচ্ছিল হয়ে যেতে পারে রক্ত লাগার কারণে, আমি এক্ষুনি আগে থেকে এটা কাপড় দিয়ে মোড়ায় রাখি। যদি এটা প্রি প্ল্যান হয়ে থাকে তখনই মানুষের এটা মাথায় আসে। যেহেতু এটা ডিসেম্বর মাস, জাপানে অনেক শীত পড়ে, তো মার্ডারার শীতের পোশাক পরে এসেছিল। যাওয়ার সময় সে সব কিছু খুলে রেখে যায়। সো সে একটা ব্ল্যাক কালার জ্যাকেট পরে এসেছিল, তার হাতে ছিল হচ্ছে একটা ব্ল্যাক কালার গ্লাভস, সেটাও সে ফেলে রেখে গেছে। ব্ল্যাক কালারের একটা ফুল প্যান্ট, একটা বেসবল টি শার্ট সে সেই মুহূর্তে পরেছিল, মানে যেটা জাপানে 2000 সালে মাত্র 130 পিস বিক্রি হয়েছিল। পুলিশরা যেটা বলতে থাকে, মার্ডারার যে পোশাক পরে এসেছিল, আমি পাশ দিয়ে পিকচারটা দিয়ে দিব, 2000 সাল অনুযায়ী এই পোশাক আশাক হচ্ছে টিনেজারদের কাপড় চোপড়। মানে যদি তুমি এখনকার সময় অনুযায়ী চিন্তা করো, এখন এই টাইপের কাপড় যে কেউ পরতে পারে, এটা খুবই টাইমলেস টাইপের কাপড়। বাট তখনকার অনুযায়ী এই টাইপের কাপড় চোপড় শুধুমাত্র টিনেজাররাই পরতো। এক্ষুনি যে ব্যাকপ্যাকটা ফেলে রেখে গিয়েছিল, এই ব্যাকপ্যাক থেকে কিছু বালুকণা পাওয়া যায়। তো জাপানের পুলিশরা এই বালুকণা নিয়ে ল্যাব টেস্ট করতে দেয়, যে দেখো এই বালুকণা পৃথিবীর কোন জায়গার। গেস হোয়াট, এই বালুকণা টেস্ট করার পর জানা যায় এটা আর কোনো জায়গার না, ইউএসের ক্যালিফোর্নিয়ার নেভানা ডেজার্টের। এটা হচ্ছে অ্যাডউড এয়ার ফোর্স বেস ইন ক্যালিফোর্নিয়া, ফ্রিকিং ইউএসএ। এই বাসা থেকে যে ব্লাড স্যাম্পলটা পাওয়া যায়, এই ব্লাডটাকে টেস্ট করে জানা যায় সাসপেক্টের ব্লাড টাইপ হচ্ছে এ, এবং ডিএনএ টেস্ট করার পর যেটা জানা যায় মেবি তার মা হচ্ছে ইউরোপিয়ান এবং মেবি তার বাবা হচ্ছে এশিয়ান। সো সাসপেক্ট যে টাইপের কাপড় চোপড় পরে আসছিল আর যে টাইপের নাইফ সে নিয়ে আসছিল এবং তার ক্রোমোজোম দেখে রিসার্চাররা যেটা বলতে থাকে, মেবি সাসপেক্ট হচ্ছে আমেরিকান কোরিয়ান। আওয়ার ফ্যামিলির এই রহস্যজনক কেসটা নিয়ে জাপানের একজন এক্স পুলিশ অফিসার একটা ইন্টারভিউ দেয় এবং উনি যেটা মনে করতে থাকেন, যিনি মার্ডারার উনি হয়তো বা একজন কোরিয়ান এক্স আর্মি অফিসার। এটা ওনার মনে করার রিজন, জাপানে সবাই কিন্তু হচ্ছে আর্মি অফিসার না, এখানে স্বেচ্ছায় সবাই আর্মিতে ভর্তি হয় যেভাবে বাংলাদেশে ভর্তি হয়, বাট কোরিয়াতে কিন্তু বাধ্যতামূলক সবাইকে আর্মিতে ভর্তি হতেই হয়। মানে তুমি একটা ছেলে, তোমার ডিসেবিলিটিস নাই,
আর তুমি অন্য দেশের পাসপোর্টধারী না, তোমাকে আর্মিতে যোগদান করতেই হবে। সো যদি তুমি আর্মিতে ভর্তি হয়ে থাকো, দেখা যায় এরকম ক্রুশাল মোমেন্টে তোমাকে কি করতে হবে না হবে তুমি অবশ্যই জানবে। যেভাবে এই ফ্যামিলিতে একটা ছেলে ঢুকে ব্যাক টু ব্যাক ধাম 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 4 জনকে খুন করেছে, মানে কিচেনে গেছে, একটা নাইফ নিছে, হাতে কাপড় বাঁধছে, আবার একজনকে খুন করছে, আরেকজনকে করছে, মানে দেখে একদম মনে হচ্ছে ট্রেনিং প্রাপ্ত একজন মার্ডার। মানে দেখেই বোঝা যাচ্ছে যে ও একদম ট্রেন্ড, মানে যেভাবে একজন আর্মি অফিসারকে ট্রেন্ড করা হয় সবাইকে ফিনিশ করে দেওয়ার জন্য, এটা ওনার ভাষ্য মতে। এবং এই এক্স পুলিশ অফিসার যেটা বলতে থাকে, যেহেতু সে বাইরের কোম্পানির সাথে কাজ করে, যে মেবি তার সাথে তার কোনো ঘোর শত্রুতামি ছিল, যে বাইরে থেকে মানুষ হায়ার করে এনে তাকে খুন করেছে, এবং যে তাকে খুন করেছে সে এতটাই কনফিডেন্স ছিল যে এই দেশে তার কোনো ফিঙ্গারপ্রিন্টের অস্তিত্ব নাই। সে জানে এই দেশের কেউ কোনো মতেই তার কোনো পরিচয়পত্র খুঁজে বের করতে পারবে না। মানে তাই সে তার কাপড় চুপড় সব কিছু কনফিডেন্সের সাথে খুলে ফেলে রেখে গেছে, লাইক ক্যাচ মি ইফ ইউ ক্যান, কাজ সে জানে তাকে কেউ খুঁজে বের করতে পারবে না। সো এখন আমরা আবার ক্রাইম সিনে ব্যাক করি। পুলিশ এটাও জানায় যে 4 জন ফ্যামিলি মেম্বারকে খুন করার পর এই খুনি পুরো বাসাতে এমনভাবে ঘুরে বেড়ায়, মানে তার পদচিহ্ন এমনভাবে এই পুরো বাসাতে রয়ে গেছে যেটা যেন তার নিজের বাসা। সে এমনভাবে পুরো বাসায় ঘোরাঘুরি করেছে, সোফাতেও তার এমনভাবে এভিডেন্স পড়েছিল, দেখে যেটা মনে হয়েছে এখানে মনে হয় সে কয়েক ঘন্টার রেস্টও নিয়েছে। এরপর খুনি যেটা করে, মেবি তার ক্ষুধা লাগছে, এরপরে সে ফ্রিজ খুলে কোনো কিছু তার ইন্টারেস্টিং লাগে না হয়তো বা, এরপর তার আইসক্রিম দেখে তার খাইতে মনে চায়। তো আইসক্রিম এরকম বড় যে টাবগুলো থাকে না, ডাব্বাগুলা, এগুলা সে ওপেন করে। এমন না সে আইসক্রিম বের করে চামিচ দিয়ে খাইছে। ওর মাথায় তো অবশ্যই সমস্যা আছে, সমস্যা না থাকলে তো এত কিছু করে না। বাট ও যেটা করছে, এটাকে পেট চেপে এটাকে স্কুইজ করছে, এরকম কামড়ায় মানে ফ্রোজেন আইসক্রিমটাকে খাইছে। মানে এইভাবে কে আইসক্রিম খায়? ফ্রিজের ভিতরে বড় বড় 4 বোতল আইস টি ছিল, 4 বোতল আইস টি খায়, এবং ফ্রিজে যত ফ্রুটস ছিল ও সবগুলো খেয়ে ফেলে। মেবি এতগুলো খুন করার পর ওর রাক্ষসের মতো ক্ষুধা লাগছে। এরপর মার্ডারার যাওয়ার সময় টয়লেট করে গেছে। 2 নাম্বার, সেটা ফ্ল্যাশও করে যায় নাই। গেস হোয়াট, জাপানিজ পুলিশরা বলছে এই স্যাম্পল জোগাড় করো। ও আগের রাতে কি খাইছে এটা আমরা দেখে বুঝবো কোন দেশ থেকে আসছে। থেকে তারা জানতে পারে আগের রাত্রে মনে হয় সে ব্রিন স্প্রাউট, সিসেমি সিড সব খাইছিল। এখন কথা হচ্ছে নর্মাল মানে কোরিয়ান, জাপানিজ আর চাইনিজ সব এশিয়ানরাই এই টাইপের খাওয়া খায়। এখন এটা থেকে ওরা কিভাবে বুঝবে ও কোন দেশ থেকে আসছে? এরপরে পুলিশরা এটাও খেয়াল করে পুরো বাসাতে পেপার্স, মানে অফিসিয়াল পেপার্স একদম ছড়ানো ছিটানো অবস্থায় আছে। মানে বাচ্চাদের রুমে, বাথরুমে, বাথটবে, 1 তলা 2 তলা 3 তলা পুরো বাসাতে পুরো পেপার্স ছড়ানো ছিটানো। এরপরে পুলিশ চিন্তা করতে থাকে, ওকে ফাইন, এখন আমরা দেখি যে ঘর থেকে মূল্যবান জিনিস কি হারিয়েছে। ওরা যেটা দেখে যে মূল্যবান কোনো জিনিসই হারায় নাই, আলমারি থেকে কিছু টাকা হারিয়েছে, সেখানে অনেক টাকা ছিল, মানে বেসিক কিছু টাকা নিয়েছে, আবার কিছু টাকা রেখেও গেছে। যদি এই মার্ডারার টাকার জন্যই আসতো, ও তো সব টাকা নিয়েই চলে যেত। ও কেন কিছু টাকা নিছে আর কিছু টাকা রেখে গেছে? ওকে খুন করছে। খুন করার পর ঘরের ভিতরে সে কিছুক্ষণ চিল করছে, একটু ঘুমাইছে, খাওয়া দাওয়া করছে, টয়লেট করছে, তারপরে কিছু টাকা ক্যাশ নিতে মন চাইছে, নিছে। মেবি সে শাওয়ার করছে নাকি জানা যায় নাই, বাট সে কাপড় চুপড় চেঞ্জ করছে। দেন সে কি নিজে কিছু কাপড় নিয়ে এসেছিল, হু নোজ। এরপরে সে মিকোর কাপড় পরে হয়তো বা সে বাসার থেকে বের হয়ে আস্তে ধীরে চলে গেছে। এটার জন্য কতটা খেয়াটিক সাইকো মাইন্ডের প্রয়োজন হয়, যে কুল চিল মাইন্ডে আস্তে ধীরে সেই কাজগুলো করছে, কোনো প্যানিক নাই, কিচ্ছু নাই, মানে আস্তে আস্তে সেইগুলো করছে। মানে এই পাশের দেয়ালে অপোজিট সাইডে ওর বাবা মা থাকতে পারে, যে কোনো মুহূর্তে চলে আসতে পারে,
এগুলো নিয়ে ওর মাথা ব্যথা নাই। যদি এটা প্রি প্ল্যান হয়ে থাকে, এমনও হতে পারে মিকোর বাবা মাকে আগের দিনের খাওয়ার ভিতরে ঘুমের ওষুধও খাওয়ায় ফেলছে। আমি জানি না, এটা নিয়ে কেউ কিছু বলে নাই, বাট আমি মনে করতেছি না হলে এই দুই বৃদ্ধা কিচ্ছু টের পেল না, এটা কিভাবে সম্ভব। এখন পুলিশ এটাও চিন্তা করতে থাকে যে এমন কিছু হতে কি পারে যে মিকোর কম্পিউটারে এমন কোনো ইনফরমেশন ছিল অথবা ওর কাছে এমন কিছু পেপার ছিল যেটা অন্য কারোর জন্য অনেক ডেঞ্জারাস কিছু হয়ে যেতে পারে, যেটা উদ্ধার করার জন্য এই মার্ডারার এসেছিল। পরবর্তীতে পুলিশরা আরেকটা ইনফরমেশন জোগাড় করতে পারে, সেটা হচ্ছে মিকোর কম্পিউটার গত রাত 1:18 থেকে পরবর্তী দিন সকাল 10:05 পর্যন্ত ওপেন ছিল। এটা দেখে পুলিশরা চিন্তা করতে থাকে মেবি সাসপেক্ট তাদের বাসায় প্রায় 10 ঘন্টা পর্যন্ত অবস্থান করছিল। এটা তো কোয়াইট ইম্পসিবল, একজন খুনি এতক্ষণ পর্যন্ত একটা জায়গাতে তো অবস্থান করে না। অন্যদিকে মিকোর মা এসে যেটা জানায়, উনি যখন এসে দেখে ওনার ছেলের বউ, ওনার নাতনি পুতি সব মারা গেছে এবং ওনার ছেলের কম্পিউটারটা অন, উনি এসে মাউসটা আবার এভাবে নাকি নাড়া দিয়ে দেখছে যে কম্পিউটারটা দেখি আবার অন। সো এক্স্যাক্টলি কোন পেজ ওপেন ছিল, কি হচ্ছিল, পুলিশরা ওই মুহূর্তে ওইটা বের করতে পারে নাই। সো এখন কেন মিকোর মার ওই মুহূর্তে মনে হয়েছে যে ওনার এই মুহূর্তে পুলিশকে কল না করে আগে একবার একটু কম্পিউটারটা খুলে দেখা দরকার। এখন জানি না ওই মুহূর্তে ওনার মাথা কীভাবে কাজ করতেছিল। এমনও হতে পারে যে এত শকটে উনি ভারসাম্য হারাই ফেলছে। আসেন কিছু বলবেন? ভিডিও করি, আসেন হ্যাঁ আসেন, একটা হাই দিয়া যান, একটু হাই দিয়া যান। কি তুমি কি ট্রেডমিল করতেছিল? ওরে বাবা, এত সকালে ট্রেডমিল চালাচ্ছিলে? আচ্ছা, এদিক দিয়ে একটু হাই দিয়ে যান। ওরে বাবা, টেমিং কি অবস্থা! কিন্তু দ্য জেন্টলম্যান, এদিক দিয়ে পিছন দিয়ে আয়। তুই তো একদম ঘুমে শেষ, দেখা যা আপুদেরকে যে তুই কত পরিশ্রম করছিস, কিন্তু আজকাল বডি বানানোর চেষ্টা করছে, এখন ঘুমে শেষ। কাইথা একটু নিচু মাথা একটু দেখা যা, কিন্তু আজকাল বডি বানাচ্ছে। দেখেছো ঘেমে শেষ। আপুদেরকে বলো, আপুরা কেমন আছে? আসসালামু আলাইকুম। বলো কেমন আছেন? কেমন আছেন সবাই? তুমি কেমন আছো আজকাল বলো? আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এটা তো লাইভ না, এটা তো ভিডিও। আজকাল তুমি কি করো? আজকাল তোমার সবাই খবর চায়, আজকাল তোমার খবর কি বলো? ভুড়ি কমানোর চেষ্টা করতেছো বলো? হ্যাঁ, ভুড়ি কমানোর চেষ্টা করতেছো তাই না? তোমার একটু দাড়ি হয়েছে, একটু দেখায় দাও। হ্যাঁ আচ্ছা যাও তাহলে, আপু ভিডিও করে আসতেছি। হ্যাঁ, তুমি শাওয়ারটা করে ফেলবা, তারপর তোমার আমি ব্রেকফাস্ট দিতে আসতেছি। হ্যাঁ, ভিডিওটা করে আসতেছি। যাও। মিকোর বাসা থেকে সাসপেক্টের যে জুতাটা খুঁজে পাওয়া যায়, এই জুতার নাম্বার ছিল আমেরিকান স্টাইলে 11 নাম্বার। এই জুতাটা নিয়ে একটু রিসার্চ করার পর জাপানিজ পুলিশ অফিসাররা যেটা জানতে পারেন, এটা স্পেসিফিক্যালি শুধুমাত্র তৈরি করা হয় কোরিয়াতে। মার্ডারারের যে জুতার সাইজ, ওই সময় জাপানে ওই সাইজের জুতা সেল করাই হতো না। সেখান থেকে জাপানের পুলিশরা একদম শিওর হয়ে যায় যে তাদেরকে খুন করেছে অবশ্যই সে ফরেন কান্ট্রি থেকে এসেছে। মিয়াজাওয়া ফ্যামিলিকে অ্যাকচুয়ালি কে খুন করেছে যেহেতু কেউ জানে না, তাই জাপানিজ পুলিশরা একটা স্কেচ তৈরি করে যে তাদের ভাষ্যমতে একজন কোরিয়ান ছেলে দেখতে কেমন হতে পারে। তারা একটা স্কেচ তৈরি করে এবং এই ছবি লিফলেট সব জায়গায় বিলিয়ে দেয় যে এরকম একজন পুরুষকে তোমরা যদি দেখতে পাও অবশ্যই তাকে ধরিয়ে দিবে। জাপানিজ পুলিশ অফিসাররা বলতে থাকেন যে খুনি, তাদের ভাষ্যমতে সে জাপানিজ না, সম্ভাবনা আছে অবশ্যই তার কোরিয়ান হওয়ায়, এবং তার বয়স সীমা হচ্ছে 15 থেকে 35 বছরের। আমি পাশ থেকে পিকচার দিয়ে দিব। মানে তারা মনে করছেন এই ফেস কাটিং মেবি এটা কোনো কোরিয়ান ছেলের। আমার কাছে কোরিয়ান ছেলে কম, জাপানিজ কার্টুন জিহানের মতো লাগতেছে। এখন অনেকের মনে কোশ্চেন আসতে পারে যে যেহেতু কেউ এই মার্ডারারকে দেখেই নাই, তাহলে স্কেচটা তাহলে কীভাবে তৈরি করলো? অ্যাকচুয়ালি জাপানের একজন জ্যোতিষী তাদেরকে হেল্প আউট করেছে এই স্কেচটা তৈরি করতে। তার মতে কোরিয়ান খুনি দেখতে এরকম হতে পারে। মিয়াজাওয়া ফ্যামিলির বাসা থেকে
খুনির অনেক ফিঙ্গারপ্রিন্ট তারা জোগাড় করে। তারপরে সেই ফিঙ্গারপ্রিন্ট নিয়ে জাপানের যত ডাটাবেজে ফিঙ্গারপ্রিন্ট আছে সেগুলোর সাথে তারা ম্যাচ করানোর ট্রাই করে, বাট দুঃখের বিষয় সেটার সাথে তারা কোনোটাই ম্যাচ করে না। এরপর তারা চিন্তা করে যে তারা কোরিয়ান গভর্নমেন্টের হেল্প নেবে। এরপর তারা কোরিয়ান গভর্নমেন্টের সাথে কথাবার্তা বলে। এরপর কোরিয়ান গভর্নমেন্ট বলে যে ওকে ঠিক আছে। এরপর সেই মার্ডারারের ফিঙ্গারপ্রিন্ট নিয়ে কোরিয়ান গভর্নমেন্টের ডাটাবেজের সাথে তারা ম্যাচ করানোর চেষ্টা করে। পরবর্তীতে সেই ফিঙ্গারপ্রিন্ট কোরিয়ান গভর্নমেন্টের ডাটাবেজের সাথেও ম্যাচ করে না। তো এতদিন ধরে যে জাপানিজ গভর্নমেন্ট সারাক্ষণ চিল্লায় গেছে এই মার্ডারার ডেফিনেটলি কোরিয়ান, সো আলটিমেটলি পরে জানা যায় এই মার্ডারার কোরিয়ানও না। সো শেষমেশ সব ক্লু হারিয়ে পুলিশরা আবার একই জায়গায় ফেরত চলে আসে, কে খুন করলো এই মিয়াজাওয়া ফ্যামিলিকে। সো এখন পর্যন্ত পুলিশরা 2টা মোটিভ বের করতে পেরেছে যে কেন মিয়াজাওয়ার ফুল ফ্যামিলি খুন হয়েছে। একটা হচ্ছে টাকার জন্য। টাকার মোটিভটা আমি মনে করি প্রথমেই ফেল হয়ে যাওয়ার কথা। রিজন মার্ডারার যখন টাকা নিয়েছিল, ও কিছু টাকা নিয়েছিল এবং কিছু টাকা কিন্তু রেখে গিয়েছিল। সে যদি অ্যাকচুয়ালি টাকার জন্য এসে থাকে তাহলে তো তার সব টাকা নিয়ে চলে যাওয়ার কথা, তাহলে সে কেন সব টাকা নিয়ে চলে গেল না? যে মোটিভটার কথা বলে জাপান পুলিশরা সেটা হচ্ছে গ্রাজ অথবা অ্যাঙ্গারের। কারণ ইউসোকো এবং মিকো দুইজনকেই মার্ডারার অ্যাটাক করেছিল তাদের ফেসে, মানে তাদের মুখের ভিতরেই ছুরি দিয়ে এইভাবে আঘাত করেছে। মানে একজনের উপরে যদি প্রচুর পরিমাণে ক্ষোভ থাকে সেই সময় দেখা যায় মানে মার্ডারাররা তাদের মুখের উপরে আঘাত করে। অনেকে আবার বলতে থাকে ওদের বাসার পাশে যে পার্ক ছিল ওখানে যে গ্যাংয়ের ছেলেরা নেশা করতে আসতো, মিকো যেটা একদমই পছন্দ করতো না, মাঝে মাঝে যাদেরকে মিকো বকাঝোকা করতো, এমনও হতে পারে সেখান থেকে কোনো ছেলে রাগ করে মিকোকে একদিন জিদের বশে নেশা করে খুন করেছে। কিন্তু তার যে কাপড় চোপড়, তার যে জুতা পাওয়া গেছে সেগুলোর সাথে আবার কোনো কিছুই কিন্তু আর খাপ খাচ্ছে না, যে কারণে এই প্রেডিকশনটাও ভুল প্রমাণিত হয়। পরবর্তীতে জাপানে একজন রাইটারের বুক পাবলিশ হয়, যে বুকটার নামের মিনিং হচ্ছে আই নো হু ডিড ইট। সেই বুকটাতে মিয়াজাওয়া ফ্যামিলির এই খুন নিয়ে একটা গল্প লেখা হয়, কাইন্ড অফ বলতে পারো একটা ফিকশনাল গল্প। বেসিক্যালি রাইটারটা এই বইটার ভিতরে লেখে যে মিয়াজাওয়া ফ্যামিলির ভিতরের কাহিনী যে ইনফরমেশন, উনি এই ইনফরমেশনগুলো পেয়েছেন কোরিয়ান একটা মাফিয়ার থেকে, এবং তিনি জানান সেই কোরিয়ান মাফিয়া তাকে সেই মার্ডারের নামটাও বলে দিছে। সেই মার্ডারের নাম হচ্ছে লি ইন উন। আমি জানি না কেন একজন রাইটারকে শুধু শুধু একজন কোরিয়ান মাফিয়া একজন মার্ডারের নাম এমনি বা জানাই দিবে। এই রাইটার এই বইটার ভিতরে এটা লেখেন যে তিনি 100% শিওর মিয়াজাওয়া ফ্যামিলির তিনিই হচ্ছেন খুনি। এখন এই রাইটারের এই বুকস এটাই প্রথম না, এর আগেও তিনি আরও অনেক এরকম টাইপের কেস নিয়ে বুক লিখছেন, এবং এর আগেও তিনি বলছেন যে আমি জানি কে বা কারা তাদেরকে খুন করেছে। পরবর্তীতে সেগুলো নিয়ে রিসার্চ করে দেখা গেছে সেগুলো সবই ফ্রিকশনাল, কোনোটাই সত্যি না। যদিও বা বইটা অনেক পপুলার হয়, বাট সবাই দিন শেষে জানে এটা একটা ফ্রিকশনাল বই। উনি এমনিতেই ফেমাস হওয়ার জন্য এই টাইপের বই লেখে, বাট দিন শেষে এগুলা সত্যি হয় না। এবং উনি যে টাইপের কোরিয়ান নাম ইউজ করেছেন সে টাইপের নাম কোরিয়াতে একদমই কমন না, এবং এই টাইপের সারনেমও কোরিয়াতে ইউজ হয় না। সো এই ছিল হচ্ছে আজকের মিয়াজাওয়া ফ্যামিলির অমীমাংসিত মৃত্যুর রহস্যের কাহিনী। আমাদের দেশে কোটা আন্দোলনের জন্য এত হাজার হাজার প্রাণ গেল স্টুডেন্টের। লিটারেলি আমাদের গভর্নমেন্টের কারো কোনো মাথা ব্যথা ছিল না, লিটারেলি কারো কোনো মাথা ব্যথা ছিল না। অন্যদিকে জাপানের গভর্নমেন্টে 2000 সালে একটা ফ্যামিলির 4 জন মারা গেছে, মাত্র বলবো না 4টা প্রাণও অনেক প্রাণ, বাট কেন মারা গেছে শুধু এটা জানতে চায় সেই গভর্নমেন্টের প্রেসিডেন্ট। তাই 20 বছরে 2,46,000 ইনভেস্টিগেটর লাগায় রাখছে। মানে তাদের অনুযায়ী আমাদের জীবনের মূল্য লিটারেলি তুচ্ছ। আশা করব আমাদেরও জীবন বদলাবে, আমাদেরও জীবনের মূল্য হবে। হোপ ফর দ্য বেস্ট। আশা করতেছি সামনে যা হবে ভালোই হবে, আর যদি এবারও ভালো না হয়
আবারও ভালো করে ছাড়বো ইনশাল্লাহ। সো এই ছিল হচ্ছে আজকের 12 প্যাচাল। তো এই হলো প্রথম গল্প। আর নেক্সট যে গল্পটা তোমরা শুনতে যাচ্ছ এটা 1 মাস আগে শ্যুট করে রাখছিলাম, সো সেটা এখন তোমরা শুনবে। এই গল্পটার টাইমলাইন হচ্ছে 1986 সাল অক্টোবর মাসের 31 তারিখ। যাকে নিয়ে আজকে 12 প্যাচাল তার নাম আমরা ধরে নিচ্ছি ওয়ান। তার বয়স হচ্ছে 41 বছর আর 40 বছর। তার ফিমেল ফ্রেন্ডকে সে রিকোয়েস্ট করছে এই মুহূর্তে, চলো দুইজন মিলে আমরা সোনাতে যাই, একসাথে একটা রিল্যাক্সেশন বাথ নিব। যারা কেডা আমার ফলোয়ার আছো অলরেডি জানো এটা কি। যারা জানো না তাদেরকে যেটা বলতে চাই যে কোরিয়াতে একটা কালচার আছে, সবাই মিলে একসাথে সোনাতে যেয়ে বলতে পারো স্টিমিং বাথ অথবা হট শাওয়ার নিতে সবাই পছন্দ করে। এটা তাদের বডি রিল্যাক্সেশন হতে অথবা মাসেল রিল্যাক্স করতে অথবা দিন শেষে মানে বডিটাকে তারা রিল্যাক্স করতে অনেক মানে এটা অল অ্যাবাউট রিল্যাক্সেশন অথবা হচ্ছে ফ্যামিলি বন্ডিং করতে সাহায্য করে। আর আমার যে জিনিসটা সবচেয়ে ভালো লাগে এখানে যে সবাই একই রকম একটা সুন্দর মানে এক থিমের কাপড় চোপড় পরে, একটা ছোট্ট টপস, একটা হাফ প্যান্ট, মাথায় এরকম করে টাওয়েল পেঁচায় রাখে। এই জিনিসটা আমার কাছে অনেক কিউট লাগে। সো ওয়ান যেটা বলে ওর বান্ধবীকে, চলো আজকের দিনটা অনেক বাজে ছিল, দুজন মিলে একসাথে আমরাও একটু সোনাবাদ নিয়ে আসি। তো ওরা যেটা করে ওদের যত বিলঙ্গিংস আছে এগুলো ওরা একটা লকারে রাখে, দেন দুজন মিলে সোনাবাদে যায়। সো দুইজন ফ্রেন্ড মিলে একটু খাওয়া দাওয়া করে, একসাথে হট শাওয়ার নেয়, দেন একটু বডি ম্যাসাজ করায়, দেন ওদের লকার রুমে যেয়ে ওরা রেডি হয়। এরপর ওরা ডিসাইড করে ওরা এখান থেকে বের হয়ে যাবে। ওই মুহূর্তে ওয়ান এসে ওর বান্ধবীকে বলে যে তোমাকে দেখে একটু টায়ার্ড লাগছে, হয়তোবা তুমি একটু ডিহাইড্রেটেড হয়ে গেছো, তোমার ঠোঁটটা একটু শুকনা শুকনা লাগতেছে। তো ওই মুহূর্তে ওয়ান যেটা করে ওর ব্যাগ থেকে একটা মেডিসিনাল ড্রিঙ্কস, যেটা কোরিয়াতে খুবই পপুলার, যেটার নাম হচ্ছে সালাতা। মানে কেউ যদি অসুস্থ হয়ে যায়, কারো যদি জ্বর আসে, পেট খারাপ থাকে, সবাই দেখা যায় সবাইকে এই ড্রিঙ্কসটা খাওয়াই থাকে। সো এই ড্রিঙ্কসটা ওর সামনে এইভাবে করে ওপেন করে আর খুলে বলে, নাও এটা তুমি খাও, এটা খেলে তোমার শরীরটা দেখা যাবে ভালো লাগবে। তো ওরা যেহেতু মানে অনেক দিনের ফ্রেন্ড দুজনের, তো ওকে এটা খাইতে বলে এটা খেলে দেখবা তোমার ভাল লাগছে, তোমার শরীরটা ভাল লাগবে, তোমাকে দেখতে সুন্দর লাগবে, তোমাকে মানে আরও সতেজ লাগবে। তো বান্ধবী এটা বলে ওকে এভাবে করে আদর করতে থাকে। তো যেহেতু দুজন অনেক ক্লোজ ফ্রেন্ড, বাস ঠিক আছে ওকে তো বলতে থাকে আর ওকে আদর করতে থাকে। তো দুজন বসে থাকে। তো এটা যখন বলতেছে আর মানে ওয়ান ওকে এইভাবে করে আদর করে প্যাম্পারিং করে বলতেছে, আর ওর বান্ধবী এটা পান করতেছে। তো যখন পান করতে থাকে আর ওর গায়ের ভিতরে এভাবে ওর বান্ধবী টিপতে থাকে, আর টিপে ওকে বলতে থাকে তোমার স্কিন আজকে কত সফট হয়ে গেছে, তোমাকে কত ভালো লাগতেছে, তোমার মতো স্কিন যদি আমার হইতো, এরকম করে বলতেছে। আর ওর বান্ধবী এই সালাতা ড্রিঙ্কসটা পান করতেছে। আর এটা পান করার পর মানে ওর কিছুক্ষণের ভিতরে মনে হতেছে মানে একটু উইয়ার্ড ফিল হইতেছে, মনে হয় ও ব্রিথ নিতে পারতেছে না, মানে ওর মেবি শ্বাসকষ্ট শুরু হয়ে গেছে। শ্বাসকষ্ট হতে তোর মনে হচ্ছে ওর মানে পেটের ভিতরে কেমন যেন একটা ব্যথা শুরু হয়ে গেছে। আর ব্যথা শুরু কিছুক্ষণের ভিতরে মুখ থেকে ফেনা বের হওয়া শুরু হয়ে গেছে। আর এটা দেখে ওয়ান মানে ভয় কী করবে বুঝতে পারতেছে না। আর ওর কোনো কিছু বুঝে ওঠার আগেই ওর ফ্রেন্ড ঠাস করে পড়ে গেছে। আর ওয়ান এটা দেখে তো ভয় পেয়ে গেছে। এরপর তো চিৎকার দিয়েও মানুষ জড়ো করে ফেলছে, সবাই তাড়াহুড়া করে ওকে হসপিটালে নিয়ে গেছে। আর হসপিটালে ওকে নিয়ে ভর্তি করার আগেই ওর বান্ধবী ইমিডিয়েটলি ওখানে মারা যায়। মিসেস জোয়ানের বয়স ছিল 49 বছর। মানে উনি খুবই হেলদি একজন পার্সন ছিলেন, ওনার ওরকম কোনো বড় অসুখ ছিল না। ওনার মতো একজন মানুষ হঠাৎ করে এভাবে সোনাতে যে মারা যাবে, ওনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিরা একদমই এটা মানতে পারছিল না। পুলিশরা বিষয়টা নিয়ে ইনভেস্টিগেট করার চেষ্টা করে, খোঁজাখুঁজি করে পুলিশের শুধু একটা জিনিসই মিসিং দেখে, যে ওনার যেসব জুয়েলারি ছিল ওগুলোই মিসিং। পুলিশরা এগুলো ছাড়া আর কোনো এভিডেন্সই খুঁজে পায় না, তাছাড়া আর কোন রিজনে মিস জোয়ান মারা যেতে পারে। যেহেতু ফ্যামিলির একজন বয়স্ক মহিলা মারা গেছে, তাই তাদের ফ্যামিলি মেম্বারদেরকে তারা অটোপসি করাতে রাজি হয়নি। তারা মনে করেছে যে তার অসম্মান করানো হবে, তাই পুলিশরা জানতেও পারেনি যে কিভাবে অ্যাকচুয়ালি উনি মারা গিয়েছিলেন, যে কারণে মিস জনের কেসটা ক্লোজ করতে হয়। এরপর একটা ঘটনা ঘটে 1947 সালের এপ্রিল মাসের 7 তারিখে। মিসেস
সুনের সাথে। তার বয়স হচ্ছে 50 বছর। তার বান্ধবীর নাম ধরে নিচ্ছি আমরা মিন। তো মিন নামের বান্ধবীর কাছে সে মোটা অঙ্কের একটা টাকা পায়। সে মিন তাকে দিবে বলে টাকাটা দিচ্ছে না। সো মিন নামে সেই বান্ধবী হঠাৎ করে সুনকে বলে যে সুন, তুমি তো অনেক দিন ধরে আমার কাছে টাকা পাও, সো চলো আমি একজনের কাছে টাকা পাই, সে আজকে বলেছে টাকাটা দিবে, তো একবারে তোমাকে নিয়ে তার সাথে দেখা করি, থেকে টাকা নিয়ে আমি তোমাকে দিয়ে দিব। সো এই মিন আর সুন হচ্ছে অনেক দিনের পুরানো বান্ধবী। তো ওকে ফাইন, চলো একসাথে করে ঘোরাও হয়ে যাবে, ওই মহিলার থেকে আমাদের টাকাটা নেওয়াও হয়ে যাবে। তো মিন আর সুন মিলে সেই মহিলার সাথে দেখা করার উদ্দেশ্যে রওনা দেয়। তো সেই জায়গাটায় যাওয়ার জন্য তাদেরকে বাসে চড়ে যেতে হবে। সো এই দুইজন মিলে বাসে করে সেই জায়গায় যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়। তো দুইজন মিলে পুরোনো দিনের বান্ধবী বাসে যেতে যেতে অনেক গল্পগুজব করছে। গল্পের একটা পর্যায়ে মিন সুনকে বলে ওঠে, সুন, তোমাকে দেখতে খুবই টায়ার্ড লাগছে, বাসা থেকে কিছু খেয়ে আসুনি? আজকাল কি অনেক পানি কম খাও? স্কিনটা খুবই ডিহাইড্রেট লাগছে। এক কাজ করো, এই সালাতা ড্রিঙ্কসটা খাও, এটা খেলে তোমার স্কিনটা একটু ভালো লাগবে, বডিটাও রিল্যাক্স লাগবে। গল্প করতে করতে ব্যাগের থেকে ড্রিঙ্কসটা বের করে সুনের হাতে এটা ধরায় দেয়। মিন বলতে থাকে, দেখো এই বিপদের সময় তুমি আমাকে টাকা দিয়ে অনেক উপকার করেছো, এখন একটা ড্রিঙ্কস দিয়ে আমি তো তোমাকে একটা থ্যাংক ইউ জানাতেই পারি বলো? আর তোমাকে দেখতে অনেক টায়ার্ড লাগতেছে, সামনে অনেক দূরের পথ, আজকে একটু গরমও পড়েছে, তুমি যদি এই ড্রিঙ্কসটা খাও দেখবে অনেক রিল্যাক্স ফিল করেছে। বলতে বলতে মিনুকে বলতে থাকে, অ্যাটলিস্ট তোমার জন্য আমি এতটুক তো করতে পারি, তাই না? সুন হাসি মুখে তার বান্ধবীর হাত থেকে ড্রিঙ্কসটা নিয়ে সে এই সালাতা ড্রিঙ্কসটা পান করে। আর খাবার পরই ওর প্রচণ্ড খারাপ লাগতে থাকে। বাসে বসে থাকা অবস্থাতেই সে হঠাৎ করে খিচুড়ি দিতে থাকে। খিচুড়ি দিতে দিতে তার চোখটা উল্টে যায়, মুখ থেকে ফেনা বের হয়ে আসে। আর ফেনা বের হয়ে এসেই সে ওই অবস্থাতেই বাসের ভিতরে মাটিতে লুটিয়ে পড়ে। আর মাটিতে লুটিয়ে পড়তে পড়তে সুন বলতে থাকে, মনে হয় এই ড্রিঙ্কসের ভিতরে কিছু ছিল, মনে হয় ড্রিঙ্কসের ভিতরে কিছু ছিল। এই বাসটি অন্য জায়গায় না থামিয়ে দ্রুত হসপিটালে নিয়ে যাওয়া হয়। বাট হসপিটালে যেতে না যেতেই মিসেস সুনও মারা যায়। যেহেতু তখনকার সময় অটোপসি করাটা একটা ট্যাবু ছিল, যে একজন মহিলা মানুষকে এভাবে অটোপসি করানো হবে, এটা উচিত হবে না, তাকে অসম্মান করানো হবে, তাই মিসেস সুনের বডিটাও অটোপসি করানো হয় না। তাই পুলিশরা জানতে পারে না অ্যাকচুয়ালি কী কারণে মিসেস সুন অ্যাকচুয়ালি মারা গেছে। এখন 1988 সাল ফেব্রুয়ারি মাসের 10 তারিখ। এখন একজন বন্ধু আরেকজন বন্ধুকে বলছে, চলো আমার সাথে একটা জায়গায় যাবা টাকা নিয়ে আসতে। একদম এক্স্যাক্টলি সেম টাইপের একটা সিচুয়েশন। সো এবারও সেম কাহিনী হয়েছে। প্রথম বন্ধু দ্বিতীয় বন্ধুর থেকে টাকা নিয়েছে, সে সেম কথা বলেছে যে তুমি আমার সাথে আসো, আমি আরেক বন্ধুর কাছে টাকা পাই, তো তার থেকে টাকা নিয়ে আমি তোমাকে দিয়ে দিব। সো এবার যেটা হয়েছে, প্রথম বন্ধু দ্বিতীয় বন্ধুর থেকে $1000 ধার নিয়েছিল। $1000 তো হিউজ একটা অ্যামাউন্ট। যখন ওকে বলেছে যে আমি তাকে $1000 ইমিডিয়েটলি ব্যাক দিব, তো সেই কথা শুনে দ্বিতীয় বন্ধু কিন্তু প্রথম বন্ধুর সাথে চলে গেছে। তো দুই বন্ধু মিলে সিনসাদংয়ের একটি বিল্ডিংয়ের সামনে অনেকক্ষণ ধরে দাঁড়ায় আসছে। তো যেই বন্ধুটা এখানে নিয়ে আসছে, প্রথম বন্ধুটা, তো বিল্ডিংটার সামনে দাঁড়া থেকে থেকে বলছে, ও মাই গড, ও তো এখানে বলছিল আসবে 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 বলেও তো আসলো না, দেখছো আমাকে আসতে বলেও আসলো না, তো এখন কি আর করার, ও মনে হয় আজকে টাকা দিবে না, চলো আমরা চলে যাই। তো দ্বিতীয় বন্ধুটা এখন আর কি বলবে, ও তো ওর ভরসায় এখানে আসছিল টাকা পাওয়ার আশায়। যখন ওই বলছে যে ওকে টাকা দিবে সে আসবে না, তো ও বলে ওকে ফাইন, তো চলো আমরা বাসায় ব্যাক করি। তো বলে চলো এখন আর কষ্ট করে বাসায় যেয়ে লাভ নেই বাসে করে, এখন এবার আমরা একটা ট্যাক্সি ভাড়া করেই বাসায় যাই। তো প্রথম বন্ধুটা একটা ট্যাক্সি ভাড়া করে, সেই ট্যাক্সি পে করে, যেহেতু সে টাকা দেওয়ার নাম করে দ্বিতীয় বন্ধুকে গাড়িতে করে নিয়ে আসছিল। তো দুই বন্ধু মিলে ট্যাক্সিতে উঠার পরে ওকে বলে, এত কষ্ট করে তোমাকে নিয়ে আসছি, কিছুই তো খাওয়াতে পারলাম না, এই নাও এই সালাতা ড্রিঙ্কসটা খাও, এটা খেলে অ্যাটলিস্ট তোমার শরীরটা ভালো লাগবে, তুমি একটু রিল্যাক্স ফিল করবা। তো দ্বিতীয় বন্ধু বলে, আরে না না কোনো সমস্যা নাই, লাগবে না, বলে কি অ্যাটলিস্ট এটা খাও, এটা খেলে ভালো লাগবে, তোমাকে আমি নিয়ে আসলাম, কিছুই খাওয়াতে পারলাম না, টাকাও দিতে পারলাম না, উল্টা তোমার সময়টা নষ্ট করলাম। তো দ্বিতীয় বন্ধু বলে যে ওকে ফাইন, ঠিক আছে আমি একটু ড্রিঙ্কসটা খাই। তো কথা বলতে বলতে ওর ড্রিঙ্কসটা হালকা একটু মুখে নেয়, একটু মুখে নিয়ে ওর কাছে একটু উইয়ার্ড লাগতে থাকে, যে মানে একটু ড্রিঙ্কসটা যেন একটু কেমন। তো ওই একটু মুখে নিয়ে খাচ্ছিল না। তো প্রথম বন্ধুটা বলে, খাও খাও সমস্যা নাই, খাও, এটা খেলেই ভালো লাগবে, খাও তুমি খাও।
তো দ্বিতীয় বন্ধুটা প্রথম বন্ধুর কথা শুনে একটুখানি খায়, খাওয়ার পরই ওর জানি কেমন জানি লাগতেছে, হালকা একটু পেট ব্যথা করতেছে, মানে এরকম করতেছে ও। আর এটা দেখেই প্রথম বন্ধু বলতেছে খাও খাও, এটা খেলে ভালো লাগবে, দেখবা কিছুক্ষণের ভিতরে রিল্যাক্স লাগতেছে, খাও খাও ভালো লাগবে। সো এই জিনিসটাই না দ্বিতীয় বন্ধুর ভালো লাগতেছে না শুনে, মানে ও বেশি বেশি ফোর্স করতেছে যে খাও 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 খাও। তো দ্বিতীয় বন্ধুটা বলতেছে খাচ্ছি খাচ্ছি, কোনো সমস্যা নেই খাচ্ছি। আর প্রথম বন্ধু বলতেছে হ্যাঁ খাও খাও। তো ও খেতে চেয়ে বলছে না আমি খাবো না, এক ট্যাক্সি থামান তো, থামান, এক কাজ করো তুমি বাসায় যাও, আমি খেয়ে নেমে যাচ্ছি, আমি আমার মতো বাসায় চলে যাবো, তুমি যাও। তো দ্বিতীয় বন্ধু যেটা করে, চালাকি করে ও গাড়ি থেকে নেমে যায় আর ওকে বলে এই ট্যাক্সি নিয়ে তুমি তোমার মতো বাসায় চলে যাও। বাট খুবই অবাককর বিষয় হচ্ছে দ্বিতীয় বন্ধুটা যেহেতু একটুখানিক মুখে দিয়ে আর ড্রিঙ্কসটা খায়নি, তাই সে রিকভার করে ফেলে, তার আর কিছু হয়নি। আর যে বন্ধুটা তাকে এই ড্রিঙ্কসটা দিয়েছিল 2-1 দিন পর তার বাসায় আসে, এসে বলে কী খবর, তুমি কেমন আছো, তোমার শরীর ঠিক আছে তো? পরে বলে যে হ্যাঁ ঠিক আছে, আমার কিছু হয়নি। বলে ওই যে তোমার টাকাটা ব্যাক দিব বলেছিলাম, আমার ওই বন্ধুটা তো পরে এসে টাকাটা ব্যাক দিয়েছিল, এই নাও তোমার টাকা, আমি ব্যাক দিতে এসেছি। দেখো ওই দিনের জন্য আমি অনেক দুঃখিত, ওই দিন তোমার টাইমটা আমি নষ্ট করেছি, তোমাকে আমি ড্রিঙ্কসটা দিয়েছিলাম, ওইটা খেয়ে মনে হয় তোমার শরীরটা অনেক খারাপও হয়ে গিয়েছিল, হয়তো বা ড্রিঙ্কসটা পচা ছিল অথবা মানটা খারাপ ছিল, বাট ওইটা আমরা রেগুলার খাই, বাট ওই দিনেরটা হয়তো বা খারাপ ছিল। বলে হ্যাঁ হ্যাঁ হইতেই পারে, বাট এই নাও তোমার টাকা, অনেক ধন্যবাদ আমাকে বিপদে হেল্প করার জন্য, হোপফুলি তুমি এখন ঠিক আছো। তো এই দ্বিতীয় বন্ধুটা মনে করে অ্যাকচুয়ালি জেনুইনলি মনে হয় বন্ধুটা আমাকে ভালোবাসে আর আমার ব্যাপারে কেয়ার করে। সো যেহেতু ওর টাকাটা ও ঠিক টাইমে ফেরত পায় এবং অ্যাকচুয়ালি ওর বন্ধু কেয়ার করে, সো এই বিষয়টা নিয়ে ও আর চিন্তা করে না, ও ওর লাইফে মুভ অন করে ফেলে। ফজরের আজান দিয়ে দিয়েছিল, নামাজ পড়তে চলে গেছিলাম, মেকআপ টেকআপ শেষ, নামাজ পড়ে আসছি, টোটালি বামটা লাগাইনি, সব শেষ, সব ঢং শেষ, এখন আর মেকআপ করতে পারবো না। তো ভাবলাম এইভাবে বড় পেটালটা শেষ করে ফেলি, ওকে কেউ হাসবা না আমাকে নিয়ে, হাসলে খবর আছে কিন্তু। সো এরকমই আরেকটি ঘটনা ঘটে 1988 সালের মার্চ মাসে। বাসে করে বাবা মেয়ে যাচ্ছিল কোনো একটা স্থানে। তো বাবাকে টায়ার্ড দেখে মেয়ে বলে বাবা তোমাকে অনেক টায়ার্ড লাগছে, এক কাজ করো এই মেডিসিনাল ড্রিঙ্কসটা খাও, এটা খেলে হয়তো বা তোমার একটু ভালো লাগবে। সো এটা যেই সেই ড্রিঙ্কসটা, এটা হচ্ছে সেই সালাদা ড্রিঙ্কস। সো এই ড্রিঙ্কসটা নিয়ে বাবাকে খুলে বলে নাও এটা একটু খাও, খেলে ভাল লাগবে। তো বাবা মেয়ের থেকে নিয়ে ড্রিঙ্কসটা খায়। সো এই ড্রিঙ্কসটা খাওয়ার পরই বাবার বুকটা কেমন জ্বালাপোড়া করতে থাকে, মানে বয়স্ক মানুষ, বয়স +70, বাবার কিচ্ছু ভালো লাগতে থাকে না, মানে ওই জায়গাতে বসে ইমিডিয়েটলি ওনার শরীরটা খুবই খারাপ হয়ে যায়। যেহেতু উনি অনেক বয়স্ক, ইমিডিয়েটলি ওনার শরীর প্রচণ্ড খারাপ হয়ে যায়, উনি বাসের ভিতরে প্রচণ্ড বমি করতে থাকে, হসপিটালে নিয়ে যেতে যেতেই উনি হার্ট অ্যাটাক করে মৃত্যুবরণ করে। হসপিটাল যেটা জানায় যেহেতু উনি যথেষ্ট বৃদ্ধ ছিল, এই কারণেই হয়তোবা তিনি হার্ট অ্যাটাক করেছে। এটা জানার পরে ফ্যামিলি মেম্বাররা যেটা জানায় যেহেতু উনি বৃদ্ধ, ওনার কোনো পোস্টমর্টম করার কোনো প্রয়োজন নাই, ইমিডিয়েটলি যেন যত দ্রুত সম্ভব তাকে ক্রিমেটেড, মানে যেটাকে মনে হয় বলা হয় দাহ করা, সেটা যেন করিয়ে ফেলা হয়। যেহেতু পুলিশের কাছে কোনো সলিড প্রুফ বা এভিডেন্স নাই, তাই পুলিশরা কোনোভাবেই মানে অ্যাকচুয়ালি বের করতে পারতেছিল না যে অ্যাকচুয়ালি কোন রিজনে মানুষরা একের পর এক মৃত্যুবরণ করতেছে। 1988 সালের এপ্রিল মাসে আমরা ধরে নিই বড় বোন মুন তার ছোট বোন টিনার সাথে দেখা করতে গেছে। তো বড় বোন মুনের কাছে ছোট বোন টিনা বেশ মোটা অঙ্কের একটা টাকা পায়। তো দুই বোন অনেক দিন পর দেখা করেছে। টাকাটা চাওয়াটা ছোট বোনের মেন বিষয় ছিল না, অনেক দিন ধরে দুই বোনের দেখা হয় না, সেটা মেন বিষয়। তো দুইজন অনেক দিন পর দুইজনের সাথে মেলাক্ষণ ধরে গল্প করছে, অতীত নিয়ে কথা বলছে, ফ্যামিলি ফিউচার নিয়ে কথা বলছে। তো কথা বলতে বলতে দুই বোন মিলে বাস স্টেশনে এসে দাঁড়িয়েছে। একটু পরে দুইজনের বাসায় চলে যাবে বাসে করে। তো হঠাৎ করে বড় বোন বলছে যে তোকে দেখতে অনেক টায়ার্ড লাগছে, এই নে সালাদা ড্রিঙ্কসটা খা, এটা খেলে দেখবি তোর টায়ার্ডনেসটা চলে যাবে, বডিটা অনেক রিল্যাক্স লাগবে।
তো ছোটো বোন বলছে আচ্ছা বড় বোন যেহেতু বলেছে, তো ছোটো বোন মনে মনে চিন্তা করে আচ্ছা বড় বোন যেহেতু বলেছে হয়তো বা এই মেডিসিনাল ড্রিঙ্কসটা ভালোই হবে। সো বড় বোনের কথা অনুযায়ী ছোটো বোন ইমিডিয়েটলি ওই মেডিসিনাল ড্রিঙ্কসটা খাওয়া শুরু করে দেয়। ছোটো বোনটা ড্রিঙ্কসটা হাতে নিয়ে দাঁড়িয়েছিল, ওই মুহূর্তে বাস চলে এসেছে। তো বাসে উঠতে উঠতে ছোটো বোনটা ওই সালাদার ড্রিঙ্কসটা খাওয়া স্টার্ট করে। তো বাসে বসতে না বসতেই ছোটো বোনটার শরীরটা খুব খারাপ লাগা স্টার্ট হয়ে যায়। তো বাসটা যেই স্টার্ট হয়েছে ইমিডিয়েটলি ওর খিঁচুনি দেওয়া স্টার্ট হয়ে যায়, ওর ব্রিদিং নিতে প্রবলেম হয়, আর ওর মানে ভমিটিং স্টার্ট হয়ে গেছে। তো ও খিঁচুনি দিতেছে, মুখ দিয়ে ফেনা বের হচ্ছে আর মাটিতে গড়াগড়ি করতেছে, আর পাশে বড় বোন বসা খুবই শান্তভাবে। মানে বাসে যত মানুষ ছিল সবাই জড়সড় হয়ে কাছে চলে আসছে যে কি হয়েছে, মানুষটার প্রবলেমটা কি, বাসটা থামান, সবাই চিল্লাচিল্লি করতেছে। আর এই জিনিসটা মানে মানুষের চোখে খুব প্রচণ্ড পড়ছে যে পাশে যে মানুষটা বসেছিল মানে ওরা দুইজন মানে সবাই কিন্তু দেখছে যে এই দুইটা মেয়ে কিন্তু একসাথে বাসে উঠছে কথা বলতে বলতে। পাশের মানুষটা মানে খিঁচুনি উঠতে উঠতে মুখে ফেনা উঠে পড়ে গেল, লিটারেলি সে মারা যাচ্ছে, আর পাশের মানুষটা খুবই শান্তভাবে বসে দেখতেছে যে তার পাশের মানুষটা লিটারেলি মারা যাচ্ছে, আর এই মানুষটার কোনো রিয়াকশনই নাই। সো এই ছোটো বোনটাও হসপিটালে যেতে না যেতে সে মারা যায়, এবং জানা যায় সে ন্যাচারাল কজেই মারা যায়। এরকমই আরেকটা ঘটনা ঘটে 1988 সালে অগাস্ট মাসে। মিসেস হুন নামের একজন মহিলার সিস্টার ইন ল তাকে প্রতিদিন কল করে বলতে থাকে যে ভাবি আমি একটা বাসা কিনবো, আমার বাসাটা খুবই পছন্দ হয়েছে, আমার সব টাকা জমানো হয়ে গেছে, শুধু একটু আমার টাকার প্রয়োজন, আপনি প্লিজ এই টাকাটা আমাকে ধার দিয়ে হেল্প করুন। তো ভাবি বলছে ওকে ফাইন, আপনার কত টাকার প্রয়োজন আপনি আমাকে বলেন, আমি আপনাকে টাকা দিয়ে হেল্প করব। তো উনি যেটা জানায় $4,804 দরকার। খুবই ওয়ার্ড, মানে খুবই স্পেসিফিক একটা টাকার অ্যামাউন্ট চাইছে। তো বলছে ওকে ফাইন, আমি আপনাকে টাকাটা দিয়ে দিব, অমুক একটা কফি শপে আসেন। তো তারপরে দুইজন একটি কফি শপে দেখা করে। এরপর তার ভাবি তাকে একটি চেক দেয় সেই টাকার অ্যামাউন্টের। যদিও বা তারা দুইজন কফি শপে বসে কফি খাচ্ছিল, সিস্টার ইন ল খুশি হয়ে ভাবিকে একটি হেলদি ড্রিঙ্কস ওপেন করে যে ভাবি থ্যাংক ইউ সো মাচ, আপনি আমাকে টাকাটা দিয়ে উপকার করলেন। সো হেলদি ড্রিঙ্কসটা ওপেন করে ভাবির হাতে দেয় যে প্লিজ ভাবি ড্রিঙ্কসটা আপনাকে খেতেই হবে, আপনি আমাকে এত উপকার করেছেন, থ্যাংক ইউ সো মাচ। তো প্রথমে তো উনি কফি খাচ্ছিল তাই উনি ড্রিঙ্কসটা খেতে চায় না, বাট যেহেতু এত রিকোয়েস্ট করছিল তো না পারতে উনি কয়েকটা সিপ মুখে দেয়। তো এটা খেয়ে উনি ওনার বাসায় চলে যায় বাসে করে। বাট বাসে করে উনি আর জীবিত অবস্থায় বাসায় পৌঁছাতে পারেন না। বাসায় যেতে যেতেই উনি মৃত্যুবরণ করেন। হুনের হাজব্যান্ড একদম পাগলের মতো করতে থাকে। তো পুলিশ এসে ওনার হাজব্যান্ডকে কনভিন্স করায় যে ঠিক আছে তাহলে চলেন আপনার ওয়াইফের অটোপসি করে দেখি আমরা, মেবি পোস্টমর্টম করালে আমরা জানতে পারবো অ্যাকচুয়ালি আপনার ওয়াইফ কেন মারা গেছে। আপনিও তো জানতে চান তাই না যে আপনার ওয়াইফ কেন মারা গেছে। তো এরপর ওর হাজব্যান্ড যেটা বলেছে হ্যাঁ হ্যাঁ অ্যাকচুয়ালি আমি জানতে চাই, কারণ আমার ওয়াইফের কোনো অসুখ বিসুখ ছিল না, কিচ্ছু ছিল না, সুস্থ একজন মহিলা, কিভাবে আমার ওয়াইফ মারা গেল। তো হাজব্যান্ডের থেকে অনুমতি নিয়ে ফাইনালি কোরিয়ান পুলিশরা মিসেস হুনের শরীরের উপরে অটোপসি করার অনুমতি পায়। তো অটোপসি করার পর যেটা জানতে পারে তার অর্গানের ভিতরে অনেক বিষাক্ত একটি পয়জন পাওয়া গেছে যার নাম হচ্ছে নাইট। পুলিশ এটা দেখার সাথে সাথে বুঝে গিয়েছে এটা অ্যাক্সিডেন্টলি কোনো ঘটনা ঘটেনি, এটা কোনো অসুস্থতার কারণে ঘটেনি, কেউ জেনে বুঝে তাকে খাইয়েছে। পর পুলিশ অফিসার মিসেস হুনের হাজব্যান্ডকে জিজ্ঞাসা করে যে আপনার ওয়াইফের সাথে কি কারো টাকা পয়সার লেনদেনের কোনো কিছু ছিল কি না। তারপর মিসেস হুনের হাজব্যান্ড যেটা বলে যে হ্যাঁ আমার দূর সম্পর্কের একটা বোন আছে, তার সাথে মোটা অঙ্কের একটা টাকার তার লেনদেন চলছিল। তো পুলিশ তার ব্যাপারে খোঁজাখুঁজি করে যেটা জানতে পারে তার নাম হচ্ছে মিস কিম সানচা।
কিম চান যা হচ্ছে একজন নর্মাল হাউসওয়াইফ। তার বয়স হচ্ছে 40 বছর বয়স। তার 3টি সন্তান আছে। নেইবারহুডের মানুষরা খুবই তাকে নম্র ভদ্র পার্সন হিসাবে চিনে। তিনি হচ্ছে একেবারে একজন ফুল টাইম হাউসওয়াইফ মম, মানে ঘরের কাজ ছাড়া তিনি আর কোনো কাজই করেন না। তার হাজবেন্ড একজন পেইন্টার ছিল। তার হাজবেন্ড মোটামুটি মোটা অঙ্কের টাকা ইনকাম করতো, বাট পেইন্টারদের একটা সমস্যা হচ্ছে কখনো ভালো ইনকাম করে যখন সে পেন্টিংয়ের বিনিময়ে ভালো টাকা পায়, বাট যখন সে পেন্টিংয়ের বিনিময়ে ভালো টাকা পায় না সে ভালো ইনকাম করে না। যে কারণে মিসেস কিমের ভিতরে অলওয়েজ একটা ফ্রাস্ট্রেশন কাজ করতো। অলওয়েজ সে চিন্তা করতো যে কিভাবে আমি নিজে আর্ন করতে পারবো যেন আমি আমার নিজের ইচ্ছাগুলো নিজেই পূরণ করতে পারি। মিসেস কিম অলওয়েজ তার বাহ্যিক সৌন্দর্য নিয়ে অনেক চিন্তা করতো, মানে কিভাবে ভালো কাপড় চোপড় পরবো, ভালো জুয়েলারি পরবো, ভালোভাবে সেজেগুজে থাকবো, মানে এটা তার জন্য সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস ছিল। সাথে সাথে মিসেস কিম বারে যেতে পছন্দ করতো, ড্রিঙ্কস করতে পছন্দ করতো। এর সাথে সাথে তার গ্যাম্বলিং করার নেশাও ছিল, জুয়া খেলার তার খুবই নেশা ছিল। অনেকে এখন চিন্তা করতে পারো মিসেস কিমের বয়স হচ্ছে এখন 40s, এই বয়সে এসে উনি পার্টিস করে বেড়াচ্ছে, বারে ঘুরে বেড়াচ্ছে, গ্যাম্বলিং করে বেড়াচ্ছে, বুড়া বয়সে কী ভীমরতি ধরেছে। এমন হতে পারে যে এতগুলো বাচ্চাকে পড়াশোনা করাতে যে ওনার লাইফে উনি ফেড আপ হয়ে গেছে, অথবা ওনার মিড লাইফ ক্রাইসিস ধরা পড়ছে, মানে এখন উনি ওনার লাইফে জাস্ট আনন্দ চায়, উনি আর পৃথিবীর অন্য কিছু চায় না। এতক্ষণ ধরে তোমাদের সাথে যে খণ্ড খণ্ড গল্পগুলো শেয়ার করেছিলাম, প্রত্যেকটাই খণ্ড খণ্ড গল্প কিন্তু হচ্ছে মিসেস কিমের সাথে সংযুক্ত। মিসেস কিমি হচ্ছে সেই বান্ধবী যে কিনা হচ্ছে তার বান্ধবীকে নিয়ে সোনাবাতে গিয়েছিল শাওয়ার করতে, যে কিনা তার বান্ধবীকে সেই ড্রিঙ্কসটা খেতে দিয়েছিল, আর যে ড্রিঙ্কসটা খাওয়ার পর তার বান্ধবী ছটফট করতে করতে মারা যায়। মিস কিমি হচ্ছে সেই বান্ধবী যার বান্ধবীকে নিয়ে সে একটা জায়গায় ঘুরতে যায়, এরপর তার বান্ধবী বাসের ভিতরে ছটফট করতে করতে মারা যায়। মিস কিমি কিন্তু হচ্ছে সেই বড় বোন যে তার ছোট বোনকে ড্রিঙ্কস খাইয়ে মেরে ফেলে, এবং মিস কিমি কিন্তু হচ্ছে সেই সন্তান যে তার বাবাকে এই ড্রিঙ্কস খাইয়ে বাসের ভিতরে মেরে ফেলে। আর তার প্যাটার্ন হয়তো বা তোমরা অলরেডি বুঝে ফেলেছ। সে প্রথমে মানুষের থেকে টাকা ধার নিচ্ছে, আর টাকাটা যখন সে আর ব্যাক করতে পারছে না তখন সে ড্রিঙ্কস খাওয়ানোর অজুহাতে তাদেরকে সে খুন করে ফেলছে। তার বান্ধবীর থেকে টাকা নিছে, ব্যাক করার যখন সময় হয়েছে সে টাকা যখন দিতে পারে নাই তখন সে বান্ধবীকে খুন করে ফেলেছে। ছোট বোনের থেকে টাকা ধার নিয়েছে, যখন ছোট বোনকে সে টাকা ব্যাক করতে পারেনি তখন সে ছোটো বোনকে খুন করে ফেলেছে। আর ট্যাক্সিতে যে বান্ধবীকে সে ড্রিঙ্কসটা দিয়েছিল সে ওই মুহূর্তে ওই বান্ধবীকে খুন করতে চেয়েছিল, বাট সামহাউ ওই বান্ধবীটা বুঝে ফেলেছিল। আর যেহেতু তার হাত থেকে ওই বান্ধবীটা ফসকে গিয়েছিল, যদি ওই বান্ধবীটা কাউকে বলে দেয় তাই সে ওই বান্ধবীকে টাকাটা ব্যাক করে ওই বান্ধবীটার বিশ্বাস অর্জন করার জন্য। না হলে ওই বান্ধবীটাকেও ইমিডিয়েটলি সে ওই ড্রিঙ্কসটা খাইয়ে কিন্তু মেরে ফেলতো। বাট যে জিনিসটা আজ পর্যন্ত কেউ জানতে পারে না কেন সে তার বাবাকে খুন করে, কারণ তার বাবার সাথে তার টাকা পয়সার কোনো সম্পর্ক ছিল না। এখন হু নোজ তার সাথে তার সম্পত্তির কোনো সম্পর্ক ছিল কি না, ওর তার বাবার প্রতি তার কোনো গ্রাজেস কাজ করেছিল কি না, এ ব্যাপারে কেউ কিছুই জানে না। আর সবচেয়ে বড় কথা, যেহেতু তার বাবার বয়স অনেক বেশি ছিল, ইমিডিয়েটলি তাকে দাহ করা হয়েছিল। যেহেতু তার বডিকে কোথাও দাফন দেওয়া হয়নি, তার বডির কোনো পার্টস নেই, তাই কোনো কিছুই টেস্টিফাই করে জানা যাবে না যে তার সাথে অ্যাকচুয়ালি কী হয়েছিল। আর পুলিশরা যেটা জানায় তার ভাবির থেকে 484 টাকা চাওয়ার কারণ নাকি এটা একটা সাইকোলজিক্যাল ট্রিক, যে তুমি যখন একটা মানুষের কাছে ভাঙতি টাকা চাবা, এটা বেসিক্যালি মানুষের কাছে একটা জেনুইন মনে হয় যে ও মেবি অ্যাকচুয়ালি আমার কাছে হেল্প চাচ্ছে। মানে 50,000 টাকা কারোর কাছে হেল্প চাওয়া, আর কেউ যদি বলে যে ভাই আমার 2250 টাকা দরকার, মানে
ইমিডিয়েটলি আমার এই টাকাটা দরকার, তখন মনে হবে যে ওর মনে হয় অ্যাকচুয়ালি এই স্পেসিফিক অ্যামাউন্টটাই দরকার, মানে জেনুইনলি ওর মনে হয় এই অ্যামাউন্টটাই দরকার। সো যে কারণে ওর কাছে এরকম একটা ভাঙতি অ্যামাউন্ট চাইছে, যেন ওর কাছে মনে হয় যে ও অ্যাকচুয়ালি বিপদে পড়েছে। সো ট্রিক খাটায় ওর ভাবি থেকে এই টাকাটাও নিয়েছে। মিসেস কিমের কেসের সাথে জড়িত যতগুলো মানুষ খুন হয়েছে প্রত্যেকের পোস্টমর্টম করানোর পর তারা এক্স্যাক্টলি সেম পয়জন কালেক্ট করতে পারে। সো 1989 সালে পুলিশ তার ফোর্স নিয়ে মিসেস কিমের বাসায় রেড করতে যায়, যে সেখান থেকে একটা সলিড মানে এভিডেন্স নিয়ে তারা আসবে, যেটা দিয়ে কিমকে তারা রেড হ্যান্ডেডে পাকড়াও করবে আর তাকে ক্যাপচার করবে। পুলিশ কিন্তু সার্চ ওয়ারেন্ট নিয়ে এসেছে, কিন্তু মিসেস কিম তার বাসা সার্চ করতে দিবেই না। সে অনেক চিল্লাচিল্লি কান্নাকাটি শুরু করে দেয়। মিসেস কিমকে আটকে রেখে সার্চের কাজ শুরু করে দেয়। তার ঘরে খোঁজাখুঁজি করতে করতে ফাইনালি পুলিশ সব মিসিং জিনিস খুঁজে পাওয়া স্টার্ট করে দেয়। যেসব মানুষ মারা গেছে তারা যখন মারা যায়, তাদের ফ্যামিলি মেম্বাররা তাদের যেসব বিলঙ্গিং জিনিসগুলো হারিয়ে গিয়েছে, তারা যেসব জিনিসের কথাগুলো মানে পুলিশের কাছে লিখেছিল, যে আমার মায়ের মৃত্যুর সময় তার হাতে একটা রিং ছিল, অথবা একটা ব্যাঙ্গেলস ছিল, অথবা তার একটা ইয়ার রিং ছিল, যেগুলো যেভাবে করে বিবরণ দেওয়া ছিল, সেই সব জুয়েলারি, সেই সব পার্স অথবা জুতা, ব্যাগ, এই সব টাইপের জিনিসগুলো মিসেস কিমের বাসায় পাওয়া গেছে। এগুলো যে শুধু তার বান্ধবীর থেকে কালেকশন করেছে তাই নয়, তার ছোট বোনকে মারার পর তার বোনের গলায় যে জুয়েলারিটা ছিল সেটাও সে খুলতে এতটুক তার হাত কাঁপে না। কিন্তু পুরো বাসা সার্চ করে পুলিশরা কোনো পয়জন, কোনো কিছু খুঁজে পায়নি যেটা দিয়ে অ্যাকচুয়ালি সে মানুষদেরকে মারতেছে। সো পুরো বাসা যখন সার্চ করা হয়ে গেছে, একজন ফিমেল অফিসারের একটু বাথরুমে যাওয়ার প্রয়োজন হয়। সো সে তার বসকে বলে যে আউটডোরে একটা বাথরুম আছে, আমি একটু বাথরুম থেকে আমার কাজটা সেরে আসতেছি, আপনারা জাস্ট গাড়িতে যেয়ে বসেন। তো সবাই গাড়িতে উঠে গেছে। সো ফিমেল পুলিশ অফিসারটা উনি একটু বাথরুমে যায়। তো উনি বাথরুমে যাওয়ার পর একটা অদ্ভুত জিনিস খুঁজে পায়। বাথরুমে যেয়ে দেখে যে বাথরুমের ভিতরে একটা জানালা আছে, ওটা একটু ক্র্যাক ওপেন। সেটা খোলার পরে ওখান থেকে একটা সে পাত্র বের করে আনে, সেখানে কিছু কাগজের ভিতরে মুড়িয়ে মুড়িয়ে রাখা আছে। আর তাদের বুঝতে আর বাকি রয় না, সে এখানেই সব পয়জনগুলোকে লুকিয়ে রেখেছিল, যে কারণে তার পুরো বাসা খুঁজে কোনো পয়জন খুঁজে পাওয়া যায়নি। আর স্পেসিফিকলি এই ড্রিঙ্কসটা চুজ করার রিজন হচ্ছে, যেহেতু এই ড্রিঙ্কসটার টেস্টটা এমনিতেই অনেক স্ট্রং, যেহেতু এটা হচ্ছে একটা মেডিসিনাল ড্রিঙ্কস, তাই এটাকে সে চুজ করেছিল। কজ এটার উপরে যদি সে পয়জনটা লাগিয়ে দেয়, এটার গন্ধেই ওই পয়জনটার গন্ধটা কেউ টের পাবে না, সবাই এমনিতেই খেয়ে ফেলবে কোনো রকমের মানে সেকেন্ড থট না দিয়ে। অবশেষে 49 বছর বয়সী মিসেস কিমকে গ্রেপ্তার করা হয়। অবিলম্বে তাকে মৃত্যুদণ্ড ঘোষিত করা হয়, ডেথ সেন্টেন্স। বাট যদিও বা ওই সময় কোরিয়া গভর্নমেন্ট ডিসাইড করে 1997 সালে যে তারা টেম্পোরারি ডেথ সেন্টেন্সকে বন্ধ রাখবে, বাট মিসেস কিম সহ আরও 22 জনকে, লাস্ট তারা 23 জন পিপল থাকে যে যাদের মৃত্যুদণ্ড না দিলেই না, তাদের মৃত্যুদণ্ড সম্পন্ন করেই তারা টেম্পোরারি তাদের ডেথ সেন্টেন্সটাকে তারা অফ রাখে। সো ফাইনালি তার মৃত্যুদণ্ড দেওয়া হয়। সো তার মানে বুঝতেই পারছো 97 সালে তাকে মৃত্যুদণ্ড দিয়ে দেওয়া হয়। আমি মনে করি তাকে এত সহজে মৃত্যুদণ্ড দেওয়া উচিত হয় নাই। বাই দ্য ওয়ে, আমি কিন্তু মৃত্যুদণ্ড তাড়াতাড়ি বলতে পারি না, আমি মৃত্যুদণ্ড বলি। আমার নিজেরই লজ্জা লাগে আমি যখন মৃত্যুদণ্ড বলি। তো আমি ডেথ সেন্টেন্স এটাও বলতে পারি না, একবার খেয়াল করে দেখো। এই ছিল হচ্ছে আজকের 12 প্যাচাল। হোপফুলি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে ভুলবে না। আবার কোনো একদিন দেখা হয়ে যাবে। টিল দেন, আল্লাহ হাফেজ।